আচ্ছা। তো আমি বরাবরের মতোই বলছি, সেটি হলো আমরা আমাদের চ্যাট বক্সটাকে আমরা চাইলে কাজে লাগাতে পারি যে কোনো কমেন্ট রিয়াকশনের জন্য। আর সুমন বলছেন সাউন্ড শুনতে পাচ্ছেন না। বাকিরা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? বাকিরা যদি সাউন্ড শুনতে পান আমায় বলবেন। ঠিক আছে, বাকিটা যদি সাউন্ড শুনতে পান, আশা করি শোনা যাচ্ছে। হ্যাঁ। তাও আমি ওনাকে বলবো আর একটু জয়েন করার জন্য। উনি অলরেডি রিভ নিয়েছেন, আবার হচ্ছে যুক্ত হবেন। আচ্ছা, যাই হোক। তো আমরা গুঞ্জন অলরেডি এসছেন। সবাইকে একটু দেখি, সবাই একটু ভিডিও অন করুন। সবাইকে অবশ্যই ভিডিও অন করে ফেস টু ফেস আসতে হবে। তো ব্যাকগ্রাউন্ড যার যেটা হোক না কেন, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড অনেকের বিভিন্ন প্রকারের ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। তো এটা আমাদের কাছে মেইন ফ্যাক্ট না। আসল হচ্ছে আমাদের মনোযোগ, ফোকাস। হ্যাঁ, সুমন আবার যুক্ত হয়েছেন। আপনি সাউন্ড এবার শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু নিশ্চিত হয়ে বলবেন। আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন কি না? শৈবাল বড়ুয়া, আপনাকে দেখতে পাচ্ছি না, একটু ব্ল্যাক মনে হচ্ছে। আপনি একটু আলোর সামনে যান যাতে চেহারাটা দেখা যায়। আর রুমা সেনগুপ্তাকে দেখতে পাচ্ছি। M19 লিটারেচার নামে একজন আছেন। আপনি আপনার রিনেমটা করে নিন। খুব সিম্পল ব্যাপার। আমরা পার্টিসিপেন্টস নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলেই আপনার নামের লিস্ট দেখতে পাবেন। সেখানে থ্রি ডটে ক্লিক করলেই পাশে রিনেম নামে একটা অপশন আছে, সেখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন। আমরা সবাই রিনেম করে রাখবো। ঠিক আছে, আমরা সবাই রিনেম করে রাখবো। আচ্ছা, সুমন আছেন, যুক্ত হয়েছেন। ক্লাস 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 করতে হবে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, শুনতে পাচ্ছেন। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। এবার তাহলে আমরা শুরু করছি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষ্করুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्नविनाशकं देवं हिरम्बं प्रणमाम्यहम्। ॐ सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। জয় গুরু। আমরা আমাদের সকলের মা বাবা থেকে শুরু করে আদ্যগুরু পিতামাতা, আমাদের যার যার গুরুদেবকে স্মরণ করে আমরা আমাদের এই মেডিটেশনের যাত্রা শুরু করতে চলেছি। পরম ব্রহ্ম পরমেশ্বরের আশীর্বাদে আমরা সামনের দিনগুলো যাতে আমাদের শুভ সূচনা হয় এবং শুভ মসৃণভাবে যাতে আমরা যেতে পারি, সেজন্য আমরা সেই ইউনিভার্স বলুন কিংবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি একমাত্র নিয়ন্তা, সেই সত্তাকে আমরা আহ্বান করছি আজকের এই অনুষ্ঠানে। তিনি সম্পূর্ণভাবে যেন আমাদের মানসিক স্তরে থেকে, আত্মিক স্তরে থেকে আমাদেরকে ইনটুইশন এর মাধ্যমে, টেলিপ্যাথির মাধ্যমে তিনি যেন আমাদেরকে গাইড করেন। সে অন্তর্গুরু চেতনাকে আমরা ধন্যবাদ জানাই, তিনি আমাদের সাথে রয়েছেন। সেই সাথে আমরা এঞ্জেল, আর্ক এঞ্জেল, স্পিরিট গাইড, ডিভাইন এন্টিটি সবাইকে আমরা, অ্যাসেন্ডেন্ট মাস্টার্স যারা পৃথিবীতে এসেছেন, যারা আছেন বর্তমানে জীবিত অবস্থায় অর্থাৎ দেহ ধারণে আছেন, যারা কিংবা সূক্ষ্ম দেহে আছেন, সবাইকে আমরা
প্রার্থনা করছি সবার আশীর্বাদে, সবার অনুমতিতে আমরা আমাদের যাত্রা শুরু করছি। হরি ওম তৎসৎ। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াতে। আচ্ছা, আমরা মোটামুটি সবাই অনেকে চলে এসেছি। হুম। তো ঠিক আছে, তাহলে আমরা এখন সার্বিকভাবে শুরু করছি। যেহেতু আমাদের অডিওটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের অডিওটাই হচ্ছে এখানে মেনলি, আমরা অডিওটা যেন শুনতে পাই সবাই। আর আপনারা চাইলে হেডফোন ইউজ করতে পারেন। আপনারা বসে হোক বা শুয়ে হোক, যে যেভাবে হোক মেডিটেশন করতে পারবেন, সমস্যা নেই। যখন মেডিটেশন হবে আপনি তখন শুতে পারেন, বা আপনি বসে থাকতে পারেন, বা আপনার যে লাইটটা আছে সেই লাইটটা অফ করে রাখতে পারেন। মেডিটেশনের সময় আপনি চাইলে আপনার ভিডিওটা অফ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আমরা প্রথমবার সবাই, যেহেতু আমরা এখানে আমাদের একটা আত্মিক বন্ধন তৈরি হবে, সে আত্মিক বন্ধনের জন্য আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকের সুন্দরভাবে একটা পরিচয়, আমরা পরিচিত হব। এবং যার যার পরিচয়টা প্রদান করবেন। বিশেষ করে আমাদের প্রথমে আমি গুঞ্জন দেবকে অনুরোধ করব, আপনার পরিচয়টা আপনি দেবেন। আমাদের ওয়ার্কশপে অনেক পার্টিসিপেন্ট ছিল, সেদিন সবাইকে আমরা সুযোগ দিতে পারিনি নিজের পরিচয় প্রদানের। তো এক একজন করে শুরু করবেন আপনারা। যিনি বলবেন তিনি। আহ, হ্যাঁ, বলুন। আমার নাম হচ্ছে গুঞ্জন দেব। আমি চট্টগ্রামে থাকি, বাংলাদেশে। আর আমি জব করছি আর কি, হিউম্যান রিসোর্সে ম্যানেজার হিসেবে আছে। হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসেবে আছেন। আচ্ছা, আপনার এই মেডিটেশনের সাথে আপনার সম্পর্ক কিভাবে বা কিভাবে এসেছেন বা কি উদ্দেশ্যে এসেছেন সেটা যদি বলেন। বেসিক্যালি আমি রিসেন্টলি আসলে জবের ক্ষেত্রে খুব বেশি বিভিন্ন ধরনের সাফার করছি আর কি, বিভিন্ন বিষয় নিয়ে। আহ, তারপর হচ্ছে খুব বেশি প্রেশার, প্লাস হচ্ছে টিমের সাথে ওইভাবে হচ্ছে না আর কি, অনেক কিছু নিয়ে। তো ওগুলো নিয়ে আমি খুব ফ্রাস্ট্রেশনে থাকতাম। তারপর জবের ট্রাই করতেছিলাম অনেকদিন ধরে, জবও হচ্ছে না। এসব নিয়ে লাস্ট প্রায় বছর খানেক ধরে খুবই ফ্রাস্ট্রেশন ছিলাম। তো একজন আমাকে বললো যে আসলে মেডিটেশন করলে এখান থেকে বের হওয়া যায়। এরপর আমি ইউটিউব দেখে আসলে চেষ্টা করতেছি কিভাবে করা যায়, বাট মোটামুটি আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে। কারণ হচ্ছে মধ্যখানে আমাকে অনেকদিন ডিপ্রেশন ওষুধের খেতে হয়েছে, ডাক্তার দেখাইছি, ডিপ্রেশন ওষুধ খাইছি। তো এখন এই ওষুধগুলো খাই না, বন্ধ করে দিছি। মানে এখন হচ্ছে ইউটিউব থেকে দেখে আমি মোটামুটি কিছু কিছু মেডিটেশন করে থাকি আর কি। তো রিসেন্টলি আপনার একটা দেখার পরে চিন্তা করলাম যে এটা নিয়ে একটু ডিটেলসে পড়া দরকার আর কি। আর কেউ থাকলে সুবিধা, মানে কি বল, অ্যাডভাইস দেওয়ার মতো এমন কাউকে পাইলে যিনি আমাকে হেল্প করবেন এইসব বিষয়গুলো নিয়ে। তো ওই জন্যই আসলে অ্যাড হওয়া এখানে। বেশ, খুবই ভালো। তাহলে আপনার যেটা পয়েন্ট সেটা হচ্ছে আপনার কিছু অ্যাংজাইটি ডিপ্রেশনে আছেন বিভিন্ন কারণে, হয়তোবা আমাদের সবার ভেতরে হয়তো আছে এটা অনেকের। তো এখানে লজ্জার কিছু নেই, আমরা আমাদের যত রকমের ব্লকিং, বাধা প্রতিবন্ধকতা আছে আমরা সবকিছুই শেয়ার করব। কারণ আপনি শেয়ার করছেন মানে আপনি হালকা হচ্ছেন। আমরা মনের ভিতরে রাখলে হ্যাঁ। কিন্তু সেটি হালকা হবে না বা এটি যাবে না সহজে সাধারণত। তো এই জন্য আর হচ্ছে ওই, হ্যাঁ, জবের জন্য ট্রাই করছিলাম কিন্তু হচ্ছে না। ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, হবে হবে আচ্ছা, করতেছে কিন্তু হচ্ছে না, এরকম আর কি। সবকিছু মিলে আসলে একটা অ্যাংজাইটির মধ্যে যাচ্ছে। আচ্ছা, খুবই ভালো। আর যাই হোক, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার পরিচয় এবং আপনার আগ্রহের ব্যাপারটা আমরা জানলাম। এবার আমি বিকাশ কুমার কুন্ডুর কাছে আসব। বিলাস কুমার কুন্ডু, আপনি এবার নিজের পরিচয়টা দিন। কেন এসেছেন এখানে বা কি করতে চাচ্ছেন? দাদা শোনা যাচ্ছে কি? একদম ক্লিয়ার। আচ্ছা, আমি এর আগে কোয়ান্টামে কিছু কিছু সেশনে অংশগ্রহণ করেছি, বেশ কিছু ওয়ার্কশপে গিয়েছিলাম। এছাড়া আমি আসলে রামকৃষ্ণ মিশনের সাথে মোটামুটি ওতপ্রোত ভাবে জড়িত, আসলে বলবো না, মোটামুটি যাতায়াত আছে আর কি।
স্বামীজির রাজযোগ সম্পর্কে মোটামুটি ধারণা আছে। এইটা মানে এটা আরো কিভাবে ডেভেলপ করা যায় এই বিষয়ে এইখানে আর কি জয়েন করা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি একটা স্পিরিচুয়াল কারণে বা আধ্যাত্মিক কারণেই মূলত এটা করা, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যেটা আছে এটাকে আরো যদি ডেভেলপ করতে পারি এইটা আর আচ্ছা কি মূল আচ্ছা, থ্যাংক ইউ ভাবনা। থ্যাংক ইউ। বিলাস কুমার কুণ্ডু, আপনাকে ধন্যবাদ। এবার আমরা শৈবাল বড়ুয়া আপনার কাছে আসবো। শৈবাল বড়ুয়া, দ্রুত বলুন, আনমিউট করে বলুন আপনি। আমরা একটু দ্রুত বলবো। হ্যালো, হ্যাঁ, আপনি মিউট করা আছে, আপনি আনমিউট করুন আগে, তারপর বলবেন। হ্যাঁ, নমস্কার স্যার। তো আমি নমস্কার। তো কোথায় প্রশিক্ষণ এই ওইটা সময় একটু জানলাম। আপনার সাউন্ডটা একটু তো কম আসছে। আমি জানলাম উত্তরের জন্য জানবো। সাউন্ডটা একটু কম আসছে। উম, আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আমরা শুনবো পরে। আপনার এবার সুমন, তো সুমন বলুন, আপনি বলুন এবার। জি, জয়গুরু। জয়গুরু। আমি আসলে আগে থেকে অনেক আগে থেকে আমার এগুলোর প্রতি একটু আকর্ষণ ছিল যে আমি এটা করব। আমার আধ্যাত্মিকতার প্রতি আগে থেকে আমার একটা বিশ্বাস, সৃষ্টিকতার প্রতি আমার আলাদা একটা টান আছে। মাঝখানে ভাবছিলাম যে আমি ভারতের সদ্গুরুর কাছে করবো, ওনারা নাকি অ্যাপ দিচ্ছে তো, টিভিতে ওনাকে দেখা গেছে। তো কোনোভাবে তো ওনার যোগাযোগ পাবো না, বা কি হয় কি করবো বুঝতেছি না। অনেকদিন মনে মনে করতেছিলাম যদি কোথাও থেকে কোনো অপশন আসে, তাহলে আমি সেখানে আমি কোর্সটা করবো। তো সৃষ্টিকর্তা মানে মিলাই দিছে, আমার মনে আশা পূর্ণ হয়ে গেছে। আশা করি এখান থেকে আমার মনের মতো কিছু পাবো, এটাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি কি, আপনার আইডি কি এখানে দুটা? সুমন কি আপনি? না, আমি হচ্ছে হ্যাঁ, দুইটা। আমার হচ্ছে হলো ভিভো, দেখেন 41। মানে আমি যদি কথা বলি তা আমার তো পিসিতে নেই, পিসিতে আমার আচ্ছা মাইক্রোফোন নেই, আচ্ছা কথা আচ্ছা বলতে পারবো না। কথা বলতে তখন আমার ফোনে করতে হয়, আচ্ছা, ঠিক এই জন্য। আছে, সমস্যা নাই, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এবার আমরা আসবো, আমাদের আরেকজন আছেন, কে, এম 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 ওয়ান MI9 লিটারেচার। আপনি একটু বলুন, আপনার পরিচয়টা দিন। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা যারা পিসি থেকে যুক্ত হয়েছি তারা একটা অ্যাপস ইউজ করতে পারি, প্রয়োজনে ওই যে মোবাইলে একটা অ্যাপস করে কানেক্ট করা যায়, Droid.com। হ্যাঁ, ড্রয়েড নামে একটা অ্যাপস আছে, সেখানে আমরা অডিও ভিডিও শেয়ার করতে পারবো। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা একান্তভাবে মিউট আছেন বা কোনো রকমের সুযোগ নেই কথা বলার, তাদের ভিন্ন কেস, তারা চাইলে চ্যাট বক্সে জানাতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা স্বচ্ছ থাকবো, যেহেতু আমাদের সবারই পরিচয় হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, বাকিদেরকে আমি, দেবব্রত পালিত এবং রুমা সেনগুপ্তা, ওনাদের সম্পর্কে আমার চেনা জানা আছে, সেজন্য আমরা ওনাদের দুইজন সম্পর্কে আমি বলি। ওনারা কলকাতা থেকে যুক্ত হয়েছেন। ওনারা দীর্ঘদিন ধরে এই ধরনের বিভিন্ন রকমের কোর্সে ওনারা যুক্ত আছেন আর কি। তো যাই হোক, আপনাদের সাথে থাকবেন। তো আমরা এখন আমাদের মূল প্রসেস, প্রক্রিয়া বা আমাদের যে লেসন প্ল্যান, সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। সবার প্রথমে আমি বলি, আমরা রাজযোগ যে বিষয়টা, এই বিষয়টা আসলে একদিনে কখনো পরিপূর্ণভাবে বোঝানো যায় না। রাজযোগকে বুঝতে হলে প্রথমত আমাদের প্রস্তুত থাকতে হয়। একটা বিষয় আপনি প্রস্তুত না থাকলে আপনার কোনোভাবে সেই গ্রহণ করতে পারি না। আমি আমাদের যোগ, তন্ত্র,
এই যে ধারা আছে, যোগ এবং তন্ত্রের ধারায়, এখানে শক্তির চর্চা হয়। আর শক্তি বলতে কিরকম, মানে এটা হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের একটা এনার্জি, একটা শক্তি, মহাশক্তি বলা যায়। সেই মহাশক্তিকে নিয়ে আপনি চর্চা করবেন, আপনি জানবেন, শিখবেন, অভিজ্ঞতা নেবেন, এক্সপেরিয়েন্স করবেন, এবং সেইটির সাথে একাত্ম হবেন। এই যে একাত্ম হতে গেলে আমাদের মানসিক একটা প্রিপারেশন থাকার খুবই খুবই প্রয়োজন। এই মানসিক প্রিপারেশনের পাশাপাশি আমাদের শারীরিক প্রিপারেশনও থাকা প্রয়োজন, আত্মিক প্রস্তুতিও থাকা প্রয়োজন। আমাদের অনেকের কিন্তু আধারটা পরিষ্কার বা প্রস্তুত নাও থাকতে পারে, আবার অনেকের হয়তো প্রস্তুত আছে। তো যাদের প্রস্তুত আছে তাদের জন্য অবশ্যই শুভকামনা। আর যাদের প্রস্তুতি নেই, তারা আস্তে আস্তে আমরা প্রস্তুত হয়ে যাব। ঠিক আছে? যেমন একটি কথা, সেটা হচ্ছে আমাদের হিউম্যান বডিতে একটা এনার্জি আছে যাকে আমরা বলি কুণ্ডলিনী শক্তি। এই কুণ্ডলিনী শক্তিটা তখনই জাগে, বা বলতে পারি তখন জাগাটাই ভালো, যখন আপনার মধ্যে সেই ধারণ ক্ষমতাটা প্রস্তুত হয় বা এটা বাড়ে। কিন্তু যাদের মানসিক প্রস্তুতি নেই, বা যাদের এটাকে ধারণ ক্ষমতা, এটাকে সহ্য করার মতো শক্তি নেই, তাহলে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু নেগেটিভ রেজাল্ট বা ইফেক্ট দেখতে পাওয়া যায়। সেই নেগেটিভ ইফেক্টের স্যার, মধ্যে, হ্যাঁ বলুন। স্যার আপনি বললেন যে আমাদের মধ্যে একটা শক্তি থাকে, সেই শক্তিটা নেটের জন্য শুনতে পেলাম না, নেট কানেকশনের জন্য। ও আচ্ছা আচ্ছা। একটু আরেকবার যদি বলেন। প্রত্যেকটা জীবে বা প্রত্যেকটা হিউম্যান বিং বলুন, প্রাণী বলুন, সবার ভেতরে কিন্তু এনার্জির বীজ থাকে, মানে এনার্জির সুপ্ত বীজ বা সিড থাকে। সেই বীজটা থেকে শক্তিটা আস্তে আস্তে প্রস্ফুটিত হয়। ঠিক আছে, প্রস্ফুটিত হবে। তো সেই এনার্জির যে সেন্ট্রাল পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের একেবারে রুট চক্র যাকে বলি, মানে মূলাধার। আমি এগুলো নিয়ে অনেক বিস্তৃত আলোচনা সামনে করব, আজকে জাস্ট সূচনা করছি। সেই মূলাধার যাকে বলা হচ্ছে মূল এবং আধার। মূল মানে হচ্ছে মেইন বা প্রধান বা রুট বা শিকড় বা মূল। এবং সেইখানে যে আধারে, সেখানে যে একটা জায়গা আছে আমাদের মূলাধার, এটা একটা সার্কেলের মতো। তো সেখানে এখন আপাতত অতটা গভীরভাবে বোঝার দরকার নেই, শুধুমাত্র শুনুন। হ্যাঁ, একটু একটু করে বোঝার চেষ্টা করুন, আমরা বুঝতে বুঝতে আস্তে আস্তে শিখে যাব। হুম। আমরা বুঝতে বুঝতে করব, করতে করতে শিখবো, জানবো, বুঝবো। অনেক কিছুই বোঝা যায় না। ঠিক আছে, একটা লাইনকে বারবার পড়তে হয়, বারবার শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়, তবেই আমরা সেটি জানতে পারি। তো যাই হোক, সেই মূল যে আধার, সেই মূলাধার থেকে আমাদের সেখানে সুপ্ত বীজ আকারে থাকে শক্তি, এনার্জি। সেই এনার্জিটা যখন হঠাৎ করে কোনো কারণে আপনার মধ্যে অ্যাক্টিভেশন চলে আসছে, মানে এটা জাগ্রত হয়ে গেছে, কিন্তু আপনি মানসিকভাবে প্রস্তুত নয়, বা আপনি শারীরিকভাবে প্রস্তুত না, আত্মিকভাবে প্রস্তুত না, তখন কি হয়, তখন আমাদের ভেতরে একটা পরিবর্তন আসে, হঠাৎ করে একটা পরিবর্তন আসে। ঠিক আছে? এবং এই পরিবর্তনটা অনেক সময় ক্ষতিকর হয়। কিরকম ক্ষতিকর হয়, আমাদের সমাজে দেখবেন অনেক পাগল আমরা বলে থাকি। আমি সবাইকে একটু মিউট করে রাখছি। হ্যাঁ, আমরা সবাই একটু মিউট থাকবো, যখন বলার সুযোগ থাকবে তখন বলবেন। তো যাই হোক, এই যে পাগলগুলো হয়, মাঝে মাঝে উন্মাদ হয়ে যায় না অনেকে, অনেকের মধ্যে ভাব আসে, অনেকের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে মানুষ, নানান রকমের স্পিরিচুয়ালি কিছু সাইন সিমটমস দেখতে পাওয়া যায়। বিজ্ঞানের ভাষায় তাদেরকে বলছে ওরা পাগল, আধ্যাত্মিক ভাষায় বলছে না, সে ভাব সমাধিতে আছে। হ্যাঁ, বা সে চৈতন্য তার মধ্যে হয়েছে, জাগ্রত হয়েছে। ওই অ্যাক্টিভেশনটা হলে কি হয়, মানুষ হঠাৎ করে একটা খ্যাপা পাগলার মতো আচরণ করা শুরু করে, অদ্ভুত উদাসীন প্রকৃতির, সব দিক থেকে কেমন জানি। এটা হচ্ছে সেই চৈতন্যের একটা খেলা। সেই এনার্জি যখন অ্যাক্টিভেট হয়ে যায় হঠাৎ করে, হুম, তখন কিন্তু ঝামেলা। কারণ সে তো জানে না যে সেই এনার্জিটাকে কিভাবে পরিচালিত মানে কন্ট্রোল করতে হয়, বা নিয়ন্ত্রণ করতে হয়, কিংবা এটাকে সাধনা করতে হয়। কিন্তু আপনি যদি আগে শিক্ষাটা নেন, আগে যদি আপনি ট্রেনিংটা নেন,
ট্রেনিং নেওয়ার পর আপনাকে অস্ত্র দিলে তখন আপনি অস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারবেন। আর আপনি প্রশিক্ষণ পাওয়ার আগেই আপনি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, তাহলে তো আপনি এবার উল্টাপাল্টা যে কোনো রকমের দুর্ঘটনা ঘটিয়ে দিবেন। বিষয়টা হচ্ছে সিম্পল, সেই এনার্জি খুবই চমৎকার, আবার সেই এনার্জি খুব ধ্বংসাত্মক। হ্যাঁ, একটা চাকুর মতো, চাকু দিয়ে যেমন ডক্টররা সার্জারি করছে, আবার আমাদের এই সেই চাকু, একই চাকু দিয়ে সন্ত্রাসীরা মানুষকে হত্যা করছে, আবার সেই একই চাকু দিয়ে আমাদের মায়েরা রান্না বান্না করছে, তরি তরকারি কাটাকুটি করছে। ঠিক আছে, নানান রকমের কাজ করা যায়, কিন্তু তো সেই এনার্জিটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন, আপনার ভাবনা কি তার উপর নির্ভর করবে সেই এনার্জিটার কিভাবে ট্রান্সফর্ম করবেন। দেখুন, প্রথমেই বলি, আমাদের ঘরে ঘরে এখন ইলেকট্রিসিটি আছে, বিদ্যুৎ আছে। সেই বিদ্যুতের আবিষ্কারের গল্পটা অনেকে জানতে পারেন, অনেকে নাও জানতে পারেন। তারপরে আমি সবার জন্য বলছি আরেকবার, সেই বিদ্যুৎ পৃথিবীতে কিন্তু এক্সিস্ট ছিল আগে থেকেই। পৃথিবীর জন্ম থেকে কিন্তু এখানে আছে। পৃথিবী না শুধু, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে, সমস্ত জগতে, সমস্ত লোকে, এই ইউনিভার্সে, বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু ইলেকট্রিসিটি আছে, যাকে আমরা বিদ্যুৎ বলি। তো এই বিদ্যুৎ হচ্ছে আপনার প্রথম থেলিস নামে একজন বিখ্যাত, আমরা জ্ঞানের পিতা যাকে বলি, যিনি ছিল একজন গ্রিক দার্শনিক। এই থেলিস কিন্তু প্রথম এটার অস্তিত্বটা তিনি মানে পেয়েছেন, খুঁজে পেয়েছেন, যেটাকে আমরা স্থির বিদ্যুৎ বলি। এই যে রেশমি কাপড়ে আমরা, এই যে আমার চুল, ধরুন আমরা এই ছোটবেলায় করতাম না, একটা কলম এখানে ঘষতাম তেলযুক্ত চুলের মধ্যে, ঘষে ঘষে কাগজের মধ্যে লাগাতাম, পাতলা কাগজ, সেই কাগজটা কিন্তু সে আকর্ষণ করতো। এই খেলাটা আমরা ছোটবেলায় সবাই খেলেছি, তাই তো? আচ্ছা, তো এখন এটা একটা ম্যাজিকের মতো ছিল, কিন্তু সেখানে একটা ইনভিজিবল একটা ইলেকট্রিসিটি ছিল, একটা বিদ্যুৎ ছিল, যে বিদ্যুৎটাকে আমরা কেউ কোনোদিন দেখতে পাই না। শুধুমাত্র তার যে আকর্ষণ শক্তি, তার যে কাজ, অ্যাক্টিভিটি, সেটাকে আমরা দেখতে পাই বা এটাকে বুঝতে পাই, অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করি আর কি, কিন্তু এটাকে আমরা কখনো ধরতে পারি না। আচ্ছা, এই গেল স্থিরবিদ্যুৎ। তো তিনি প্রথম এই স্থিরবিদ্যুতের ধারণাটা দিয়েছেন। তারপর ক্রমান্বয়ে অনেক আবিষ্কর্তারা এসছেন। মাইকেল ফ্যারাডে ছিল আপনার, আম, এই যে বিখ্যাত বিখ্যাত আরো সায়েন্টিস্ট ছিল, আমরা যে আহ, বিভিন্ন ইঞ্জিন যারা আবিষ্কার করেছেন আর কি, ডায়নামো, বিভিন্ন রকমের তারা আবিষ্কার করেছেন। তারা দেখলেন যে এই যে তামার তার যুক্ত করে পেঁচিয়ে পেঁচিয়ে যখন কোনো একটা চুম্বককে খুব স্পিডে ঘোরানো হয়, তখন সেখান থেকে কিন্তু এই ঘূর্ণন থেকে, এই ঘর্ষণ থেকে একটা ইলেকট্রিসিটি প্রবাহিত হয় বা তৈরি হয়। এরপরে মানুষ শিখেছে আপনার কিভাবে ইলেকট্রিসিটিটাকে প্রবাহটা করানো যায়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় বা এটাকে কাজে লাগানো যায়। তখনই মানুষ আস্তে আস্তে শিখলো যে বিদ্যুৎ শক্তিকে আমরা আলোক শক্তিতে রূপান্তর, ঘূর্ণন শক্তিতে রূপান্তর, তারপরে আপনার শব্দ শক্তিতে রূপান্তর, নানান রকমের ট্রান্সফরমেশন প্রতিনিয়ত হচ্ছে। এখন কি এই যে চার্জের মাধ্যমে আমরা যে আজকে ডিজিটালাইজ কম্পিউটার ল্যাপটপে ক্লাস করছি, এটাও কিন্তু সেই ইলেকট্রিসিটি প্রবাহের বা প্রাণশক্তির একটা কারণে কিন্তু এটা হচ্ছে। দেখুন, জিনিসটা কিন্তু অদ্ভুত এবং এটা দেখা যায় না, কিন্তু তার এই পাওয়ার, এনার্জি, অস্তিত্বের কারণে আমাদের এই সব কিছু প্রকাশিত হচ্ছে। কিরকম প্রকাশ? আপনি আমাকে এখন দেখতে পাচ্ছেন ফিজিক্যালি, তাই না? আমার কথা শুনতে পাচ্ছেন, হ্যাঁ, তারপরে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, বা আমরা কমিউনিকেশন করতে পারছি মোবাইল সেলফোনের মাধ্যমে। এই সব কিছু একটাই একটাই কারণ, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। সেই বিদ্যুৎ চার্জ যদি না থাকে, তাহলে আপনি কোনোদিন কোনো ডিভাইস চালাতে পারবেন না, কোনো ডিভাইস চালাতে পারবেন না। পৃথিবীতে কোনো ডিভাইস চলবে না ইলেকট্রিসিটি ছাড়া, বিদ্যুৎ ছাড়া। তো এই বিদ্যুৎ হচ্ছে আমাদের শক্তি, এটাকে আমরা বলি এনার্জি। এই এনার্জি কখনো দেখা যায় না। রবিন দাস, আপনার ওখান থেকে একটু মিউট করে দিচ্ছি। আচ্ছা, আপনি একটু আনমিউট থাকবেন, যদি কিছু বলার থাকে বলবেন, সমস্যা নেই, আনমিউট করে, নতুবা আমরা একটু অফ থাকবো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই যে বিদ্যুৎ একটু ভালো করে আমরা বুঝি, কারণ বেসিক বিষয়গুলো আমরা ক্লিয়ার না হলে পরে আমরা আসলে এটার মূল বিষয়টা আমরা বুঝতে পারবো না। আমাদের এখানে অবশ্যই 30% ডিসকাশন থাকবে, থিওরিটিক্যাল আলোচনা,
বাকি 70% হচ্ছে প্র্যাকটিস। তো আমাদের থিওরিটিক্যাল যে আলোচনাগুলো একটু একটু শুনে রাখা ভালো। এই যে বিদ্যুতের কথা বললাম, এটা ভাবলে আপনি অবাক হবেন, সেই বিদ্যুৎটাই হচ্ছে আমাদের এনার্জি। যেমন আমি ওই যে ওয়ার্কশপে বলেছিলাম, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটাও তো একটা সময় বিদ্যুতে ট্রান্সফার হচ্ছে, জৈব শক্তি। এবং সেই জৈব শক্তি আমাদের ব্রেনেও কিন্তু ইলেকট্রিসিটি আছে, সেটার অন্য মানে অদ্ভুত ইলেকট্রিসিটি, যার কারণে সমস্ত প্রাণশক্তি চলছে। তো যাই হোক, আমাদের শরীরের যতগুলো নার্ভ আছে, যেমন ধরুন আমাদের নাড়ি কয়টা, 72,000 নাড়ি। সেই নাড়ির মধ্যে তিনটা নাড়ি প্রধান, ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। তো যখন আমরা আমাদের শরীরে ভাইব্রেশন ক্রিয়েট করি, মানে ঘর্ষণ, যেমন ধরুন এই যে ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে কিংবা যারা যারা ইলেকট্রিসিটি আবিষ্কারে যুক্ত ছিলেন একটা সময়, তারা ডিজেল বিভিন্ন ইঞ্জিন তো আবিষ্কার করছেন অবশ্যই অনেকেই। তো এখানে কি হচ্ছে, এখানে ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ হতে হতে কি হয়, ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। একইভাবে আমরা যখন কোনো মন্ত্র উচ্চারণ করি, মন্ত্রটা আমরা মুখে উচ্চারণ, ঠোঁট দিয়ে উচ্চারণ করতে পারি, মুখ বন্ধ করে মনে মনে উচ্চারণ করতে পারি। ঠিক আছে, তো সবচেয়ে হচ্ছে মনে মনে যেটা হয় আর কি, আমাদের ওই মনের থেকে কিন্তু এক ধরনের ঘর্ষণ তৈরি হয়। হ্যাঁ, আমাদের নাড়ির সাথে নাড়ির একটা ঘর্ষণ, বাতাসের সাথে বাতাসের একটা ঘর্ষণ তৈরি হয় আমাদের রুট চক্রে, বিভিন্ন চক্রে, বিভিন্ন এনার্জি সেন্টারে। সেই ঘর্ষণ থেকেই কিন্তু ওখানে ইলেকট্রিসিটি আস্তে আস্তে ফ্লো হয়। আর ইলেকট্রিসিটি যখন ফ্লো হবে সেটা আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে। ঠিক আছে, আপনার বডির মধ্যে সে পাওয়ারটা ক্রিয়েট হবে। এটাই স্পিরিচুয়াল এনার্জি বা পাওয়ার। এটা হচ্ছে আমাদের কুণ্ডলিনী শক্তি যাকে আমরা বলি। এই শক্তিকে কখনো দেখা যায় না। দেখুন পৃথিবীর শক্তি, বিদ্যুৎ, বাংলাদেশের বিদ্যুৎ, আমেরিকার বিদ্যুৎ, কোনো ডিফারেন্স নাই, সব একই। পৃথিবীর বাহিরে মঙ্গল গ্রহে যদি কোনো বিদ্যুৎ থাকে তাও একই। বিদ্যুৎ কোনো বস্তু নয়, তাকে ওজন করা যায় না, তাকে দেখা যায় না, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ওজন কিচ্ছু নেই। তাহলে এটা হচ্ছে কি, এটা একটা একটা প্রবাহ, একটা প্রবাহ জাস্ট। হ্যাঁ, যেমন ঢেউর কথা যদি বলি আমরা, ঢেউ কি, ঢেউর কি কোনো অস্তিত্ব আছে? ঢেউর মূল অস্তিত্ব জল। ঢেউকে ভাঙলে কি পাবো? জলই তো পাবো। কিন্তু আমরা জলকে আমরা আলাদা বলছি, ঢেউকে আলাদা বলছি, আলাদা শব্দ দিয়ে আমরা দুটো জিনিস বোঝাচ্ছি। ঢেউ হচ্ছে আসলে জলের প্রবাহ। যখন এই বাতাসের সংস্পর্শে আসে জলের সাথে তখন কিন্তু আন্দোলিত হয়, আর তখন তাকে আমরা আলাদা রূপে, আলাদা ফর্মে নাম দিয়ে থাকি, তার নাম দিয়েছি আমরা ঢেউ। তো এই ঢেউ মূলত সত্তা কি? মূল সত্তা হচ্ছে মূলত ওই সে জল। তো একইভাবে আমরা প্রত্যেকেই এখানে আলাদা আলাদা সত্তা। হ্যাঁ, যেমন রবীন দাস, গুঞ্জন, রুমা সেনগুপ্তা, প্রত্যেকেই আমরা আলাদা আলাদা ব্যক্তিত্ব, আলাদা আলাদা বডি, আলাদা আলাদা নাম, আলাদা আলাদা চেহারা, আলাদা আলাদা চিন্তা ভাবনা। ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু এক সত্তা। সেই সত্তাটাই হচ্ছে চেতনা, যেটাকে আমরা বলি চৈতন্য শক্তি, সাক্ষী চৈতন্য যাকে বলা হয়, সচ্চিদ আনন্দময়। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমাদের মূল আস্তে আস্তে আমরা ক্লাসগুলো শুরু করব, সেই সত্তাটাকে আগে বোঝা। ঠিক আছে, যেটাকে আমরা বলি যে নন ডুয়ালিটি, অর্থাৎ অদ্বৈত সত্তা। সে অদ্বৈত সত্তায় কিন্তু আমাদের আস্তে আস্তে পৌঁছতে হবে, তবেই কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো আমরা এখন একটা স্ক্রিন শেয়ার করছি, আপনারা স্ক্রিনটা একটু দেখবেন প্রয়োজনে। নোটস নোটস দিব, সমস্যা নাই, নোটস এখন ওরকম ইয়ে নিয়ে কথা দরকার নেই। নোটসগুলো ধীরে ধীরে স্বাভাবিকভাবে একটা সময় আসবে। শুধুমাত্র আমরা সরি, জাস্ট আমরা এনজয় করার চেষ্টা করব। আচ্ছা, ব্রেন ফাংশন নিয়ে আমরা ওইরকম ওই দিন ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম, আমরা এখান থেকে আজকে একটু ডিসকাস শুরু করি। আমরা বলেছিলাম যে মানুষের অনেকগুলো ফ্রিকোয়েন্সি থাকে। দেখুন, ফ্রিকোয়েন্সি বলতে কিরকম, ব্রেন ওয়েভস, যেটাকে বলে ব্রেন ওয়েভস। এই ফ্রিকোয়েন্সিগুলো মহাবিশ্বে প্রতিনিয়ত চলছে। আপনি আমি সেগুলো ধরতে পারছি না বলেই কিন্তু আমরা সেখান থেকে এটাকে রিসিভ করতে পারছি না। গতকাল রাত ঠিক 11:30টার দিকে একজন ছেলে ফোন দিয়ে আমাকে বলছে, স্যার আমার টেলিপ্যাথিক পাওয়ার বা টেলিপ্যাথি কি
আমি কি সাইকিক অ্যাটাক হয়েছে আমার উপরে, বলে সে কি আম, মানে সে নাকি কিছু মানুষের ফিস ফিস করে কিছু মানুষ তার কানে সবসময় কিছু একটা বলছে। হ্যাঁ, তা এরকম যাই হোক অনেক কথা হয়েছে এগুলো নিয়ে। তো এরকম এটার অস্তিত্ব থাকতে পারে আবার নাও থাকতে পারে। আপাতভাবে আমরা ধরে নিলাম এটার অস্তিত্ব নেই সাইন্টিফিক্যালি। এটা একটা মানসিক রোগী, একটা রোগ, সাইকোসোম্যাটিক ডিজিজ। তবে স্পিরিচুয়ালের ভাষায় আমরা দেখতে পাই যে মানুষের ফ্রিকোয়েন্সিটা যখন সে আস্তে আস্তে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করতে থাকবে, তখন কিন্তু মানুষ ধীরে ধীরে এই প্রকৃতির ভাইব্রেশনটাকে সেই ক্যাচ করতে পারবে। হ্যাঁ, যেমন আপনারা এখানে আছেন কেন, এখানে এত শত শত মানুষ থাকা সত্ত্বেও আমাদের এখানে সবাই কিন্তু নেই, মাত্র আপনারা 10 জন আছেন, তাই তো? হ্যাঁ, সবাই কিন্তু নেই। আমাদের ওরিয়েন্টেশনে ছিল 40+, কিন্তু আজকের দিনে 40 তো দূরের কথা, মাত্র সেখানে মানে ওই 4 ভাগের 1 ভাগ আছে। হ্যাঁ, বা 9 জন বা 10 জন। আচ্ছা, তো এইরকম আমাদের গ্রুপে আছে মিনিমাম 500 থেকে 600 মেম্বার্স, কিন্তু সবাই কি আছে এখানে? নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন। কেমন? আপনি যে ভাইব্রেশনটা কারণে আজকে এখানে আছেন, একই ভাইব্রেশনের কারণে আমিও আপনাদের সাথে আছি। আর একই ভাইব্রেশনের কারণে আপনি মহাবিশ্ব থেকে বিভিন্ন নানান বিষয়গুলো আপনি সার্চ করছেন। দেখুন, আমি এই যে গুঞ্জনকে বলছি, যেমন আপনি বা যারা বাকিরা রয়েছেন, আপনারা অনলাইনে সার্চ করছেন, ইউটিউব ভিডিও দেখে আপনারা মেডিটেশন করার চেষ্টা করছেন, কিভাবে ভালো থাকা যায়, কিভাবে স্পিরিচুয়ালি আরেকটু ডেভেলপমেন্ট করা যায়। হ্যাঁ, এরকম নানান বিষয়গুলো সার্চ করছেন প্রতিনিয়ত। এটা সেটা ফেসবুক আমি হোক। একটু বলতে পারবো ভাই? দাদা একটু করে বলতে পারবো? কে বলছেন? গুঞ্জন? গুঞ্জন। হ্যাঁ হ্যাঁ, বলুন। আহ আসলে ওই ইউটিউবে সার্চ করতে করতে মানে আমি তো খুব জবের ট্রাই করতেছি আর কি অনেকদিন ধরে। তো দেখলাম যে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, ভিজুয়ালাইজেশন, এগুলো নিয়ে আসলে অনেকগুলো মানে ইউটিউবে অনেকগুলো দেখেছি আর কি ভিডিও। তো আমি আসলে মধ্যখানে বেশ কিছুদিন ধরে ট্রাই করতেছিলাম যে মানে জবের জন্য যে ম্যানিফেস্ট করা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে, তারপর ভিজুয়ালাইজ করা। বাট আসলে দেখি যে আসলে এগুলো মানে কেন যেন মনে হচ্ছে পুরোপুরি পারফেক্টলি হয় না আর কি। মানে তো অনেক কিছু ছিল আসলে আপনার এইসব দেখে মানে আপনার এখানে অ্যাটেন্ড করার জন্য মানে আমি চিন্তা করলাম যে দেখি আপনার এখানে যদি কিছু শিখতে পারি আর কি অ্যাটেন্ড করে। আচ্ছা আচ্ছা। না, সেটাই বলছি, যে আমরা অনেক সময় সার্চ করতে গেছি একটা, কিন্তু হঠাৎ করে দেখে গেছি আরেকটা, এবং সেখানে আমরা আবার কিছুটা ডিভোটেড হয়ে গেছি। হ্যাঁ, কারণ আপনার ফ্রিকোয়েন্সিটা একটু ভালো বলেই, একটু সূক্ষ্ম বলেই আপনি এই ধরনের ভিডিওসগুলো দেখেছেন, বা আপনার কাছে কোনোভাবে পড়েছে, যার কারণে আপনি হয়তো আমাদের এই কোর্সে আজকে এনরোল করেছেন। হ্যাঁ, এবং এভাবে ক্রমান্বয়ে আপনি আরো আপগ্রেড হবেন। এরকম আপনার মতো আরো প্রচুর মানুষ আছে যারা এই ধরনের স্পিরিচুয়াল জগতে আসে, আমাদের কাছে বিভিন্ন রকম কোর্স করে। তারা কিন্তু স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড বলা হয়, অর্থাৎ তাদের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিটা মহাজগতের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচিং করে, বেশি টিউনিং হয় বেশি। আর টিউনিং হয় বলেই তারা এই ধরনের পথগুলোকে বেছে নেয়। ঠিক আছে? তো একইভাবে হ্যাঁ, আমার জীবনেও আমি সেভাবে এসেছি এই পথে। আমার টিউনিংটাও সে ম্যাচিং করতে বলেই আমিও এটা লেগে আছি, বা এটার সাথে আমি আছি সাধনার পর্যায়ে। এবং অনেকেই আছেন এরকম, আপনাদের মধ্যে অনেকেই আছেন প্রতিনিয়ত অনেক মেডিটেশন করছেন, অনেক রকমের বিষয় সার্চ করছেন। হ্যাঁ, তো এইটা কেন হচ্ছে? এই ফ্রিকোয়েন্সির কারণে। তো ফ্রিকোয়েন্সি যার যত বেশি স্লো হবে বা যত বেশি ডাউন, মানে একদম খুবই শান্ত কুল মাইন্ডের মতো, সেটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট। যেমন আমরা গামা লেভেল বা গামা ওয়েভস এর কথা আমরা পড়েছি। এই যে এইটা হচ্ছে গামা ওয়েভস, যেটা 30 থেকে 100 হার্টজ, যেটা প্রচন্ড উত্তেজিত অবস্থা। দেখুন, মানুষ যখন মারামারি করতে যায়, ওই সময় তার হুঁশ জ্ঞান থাকে না। তাকে যতই লজিক বলুন, যতই বোঝান না কেন, সে বুঝতে চাইবে না। তার কাছে হচ্ছে ডু অর ডাই, মানে অর্থাৎ আমি মারবো নয় মরবো, এরকম একটা, মানে যেটাকে বলে ফ্লাইট অর ফাইট, হয় পালাও নতুবা মারো। ঠিক আছে? এরকম একটা মানে ইয়ে প্রোগ্রামিং তৈরি হয় ব্রেনে। তো ওই সময় তাকে আপনি শান্ত করতে পারবেন না। হ্যাঁ, তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি ওই সময় লোপ পাবে, মানে সম্পূর্ণভাবে লোপ পাবে।
কোনো ক্রিয়েটিভ কোনো চিন্তা সে করতে পারবে না। এটা হচ্ছে এই যে গামা লেভেল, সে গামা লেভেলটা অনেক বেশি হাই লেভেল যেটাকে বলা হয়। এটা খুব একটা আসলে ওই রকম ক্রিট অবস্থায় ব্রেনের কি ফাংশন এটা খুব একটা মেজারমেন্ট করা যায় নাই, কারণ উত্তেজনা অবস্থায় মানুষকে ওই ল্যাব টেস্ট করা সম্ভব না। আচ্ছা, যাই হোক, তো বিটা হচ্ছে কিরকম? বিটা হচ্ছে আমাদের যে আমরা স্বাভাবিকভাবে কথা বলছি না, যেভাবে আমাদের প্রাত্যহিক জীবন চলছে, এটা হচ্ছে বিটা ওয়েভ। 14 থেকে 13 হার্টজ পর্যন্ত থাকে। বিশেষ করে এটি আমাদের প্রাত্যহিক জীবনের কাজগুলো, এই ব্রেনটা এরকম থাকে, এই ফাংশনে থাকে সব সময়। আর আলফাটা কিরকম? আলফাটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের অবচেতন মনে ঢোকার একেবারে দরজা বলা যায়। হ্যাঁ, এটা 8 থেকে 14 হার্টজ। যখন আমরা খুব রিল্যাক্স থাকি, আমাদের ব্রেন যখন খুব কুল থাকে, যেমন আপনি তন্দ্রাচ্ছন্ন হচ্ছেন বা আপনি ঘুম ঘুম ভাব হচ্ছে, বা সকালবেলা আপনি জেগে উঠছেন মাত্র, ওই সময় দেখবেন আপনার হাজারো চিন্তা থেকে আপনি একেবারে সম্পূর্ণভাবে বিচ্যুত। আপনার মধ্যে ওরকম কোনো চিন্তা নেই। যেই মাত্র সকাল হলো, ঘুম থেকে জেগে উঠলেন, হাত মুখ ধুচ্ছেন, ফ্রেশ হচ্ছেন, আস্তে 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 চিন্তাগুলো আবার জাগ্রত হচ্ছে আপনার ভিতরে, নানান চিন্তাগুলো ঢুকছে। তো এরকম অসংখ্য চিন্তা আমাদের প্রতিনিয়ত ব্রেনে কাজ করছে, ঠিক আছে? এবং এই চিন্তাগুলো আহ, যখন আমরা একটা শৃঙ্খলায় নিয়ে আসি, তখন কিন্তু এটি অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায়। ঠিক আছে? কিরকম আমি আপনাদেরকে একটা ড্র করি, একটা বিষয় আমি একটু ড্র করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই ড্রটা আমি এভাবে দেখাচ্ছি, দেখুন আমাদের এই যে পেইন্ট। তো আমরা সবাই জানি সূর্য রশ্মি আমরা দেখেছি সবাই। ধরুন এটা একটা সূর্য, কেমন এখানে এই সূর্য থেকে প্রতিনিয়ত অনেকগুলো রে এই আসছে, অনেকগুলো রে আসছে, প্রতিনিয়ত আসছে। তো আমরা কি করি? এই সূর্য রশ্মিকে কাজে লাগিয়ে ছোটবেলায় একটা খেলা খেলতাম না? এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাসটা কিরকম? এরকম আমরা একটা বিশাল ম্যাগনিফাইং গ্লাস দিতাম। আচ্ছা, ম্যাগনিফাইং গ্লাসের নিচে কি রাখতাম আমরা? বেশ সুন্দর করে কিছু শুকনা কাগজ বা খড়কুটা, এগুলো আমরা রাখতাম। এরপরে দেখা যেত সেখান থেকে কিছুক্ষণ পরে গরম হয়ে যেত, হ্যাঁ, বা সেখান থেকে আস্তে আস্তে আগুন ধরে যেত, তাই না? আচ্ছা, এই আগুন কেন ধরতো? আমরা তো কোনো কিছু জ্বালাই নাই, সূর্যের তাপ থেকে আগুন কেন ধরবে? হুম, সেই আগুন ধরতো এই কারণেই, এই যে রশ্মিগুলো যখন আগোছালো ভাবে আসে, এই ম্যাগনিফাইং গ্লাসটার কাজই হচ্ছে সমস্ত রশ্মিগুলোকে সে একটা বিন্দুতে নিয়ে আসে, ফোকাস বিন্দুতে নিয়ে আসে। এবং এই ফোকাস বিন্দুতে নিয়ে আসার কারণে এটা পাওয়ারফুল হয়ে ওঠে, এবং সেখানে সমস্ত এনার্জিগুলো পুঞ্জীভূত হতে থাকে, মানে ঘনীভূত হতে থাকে। আর এই ঘনীভূত হতে হতে এতটাই তাপ সেখানে যায়, এক সময় ওই তাপটা সহ্য হতে পারে না বলে ওই বস্তুটা জ্বলে পুড়ে যায়। ঠিক আছে? তো একইভাবে আমি এটাকে যদি আমাদের মাইন্ড বলি, ধরলাম কথার কথা এটা হচ্ছে আমাদের মাইন্ড বা মন। এরকম আমাদের মন থেকে অসংখ্য চিন্তা প্রতিনিয়ত এই রশ্মি আকারে বেরোচ্ছে, আগোছালো, সব আগোছালো, নানান হাজারো চিন্তা। রিসার্চে দেখা গেছে মানুষ নাকি প্রতিদিন 60,000 রকমের চিন্তা করে। ঠিক আছে? 60,000, 60,000 টাইপস অফ থটস অর আইডিয়াস মানুষের ব্রেনে থাকে সব সময়, প্রতিদিন। তাহলে এই এত চিন্তা আমরা করি, এর মধ্যে ওভার থিঙ্কিং একটা ব্যাপার রয়েছে। যারা অ্যাক্সেস হয়ে যায়, এদের ঘুম হয় না কখনো। তো এই চিন্তা সবগুলো হচ্ছে আগোছালো। এই সমস্ত চিন্তাকে যদি আমরা এরকম ম্যাগনিফাইং গ্লাসের মতো করে একটা ফোকাস বিন্দুতে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের চিন্তার তরঙ্গগুলো কি হতে থাকবে? ঘনীভূত হতে থাকবে, বা এগুলো গাঢ় হতে থাকবে। গাঢ় হতে কি করে? এখানে যেরকম সূর্যরশ্মি দিয়ে আমরা বস্তুটাকে পোড়ালাম, আর যখন আপনি এই চিন্তাগুলোকে একটা নির্দিষ্ট চিন্তায় নিবিষ্ট ফোকাস বা কনসেন্ট্রেট করে ফেলবেন, তখন ওই বস্তুটা না খুব পাওয়ারফুল হয়ে যায়। তখন আপনি চাইলে মাত্র পেয়ে যান। এটাকে আমরা বলি, আমরা ওই যে অনেক সময় এখন বলি না যে ল অফ অ্যাট্রাকশন, যেটাকে আমরা বলি ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন, এরকম বিভিন্ন নামে এখন চলছে।
তো এই ল অফ অ্যাট্রাকশন মানে কি? লজ অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে আমাদের প্রাপ্তি বা আমাদের আকাঙ্ক্ষা আকর্ষণের যে মেন সূত্র, এটা হচ্ছে এটা। আপনার কাছে অর্থ নেই, ধরলাম কথার কথা, আপনার মানি ফ্রিকোয়েন্সি খুব ডাউন। আপনি এখন মেডিটেট করে নিজেকে কনসেন্ট্রেট করে আপনি যখন আপনার মানি এনার্জিটাকে, ফ্রিকোয়েন্সিটাকে একটু ডেভেলপ করবেন বা ফ্লোটাকে বাড়াবেন, দেখবেন আপনার কাছে প্রচুর টাকা আসতে থাকবে। কিভাবে আসবে? আপনার হাতে কোনো অলৌকিকভাবে আসবে না। অর্থাৎ আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে এমন সব জায়গায় নিয়ে যাবে বা এমন সব সেক্টরে আপনাকে ইনভলভ করিয়ে দেবে, হ্যাঁ, যেখান থেকে আপনার মানির সোর্স আপনি খুঁজে পাবেন। সেই সোর্সটা আপনার ভিতরে আসতে থাকবে। এটা একটা উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ ধরুন, আপনি সুস্থ থাকতে চাচ্ছেন। তো আমরা তো প্রতিনিয়ত নেগেটিভ চিন্তা করি, এই কারণে আমরা সুস্থ থাকি না। যখন আপনি ইতিবাচক থাকছেন, প্রতিনিয়ত সব সময় কৃতজ্ঞ চিত্ত থাকছেন, তখন আপনার ভিতরে পজিটিভ ফ্রিকোয়েন্সি গুলো বারবার যাবে। আর যেতে যেতে কি হবে? আপনার সুস্থ থাকার প্রবণতা বাড়তে থাকবে। ঠিক আছে? এটাই হচ্ছে মূল কথা। এবং সর্বক্ষেত্রে আমরা সব সময় দ্রষ্টা রূপে নিজেকে দেখব, তাহলে আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, সবকিছুই জগৎ থেকে পাবেন এই লজ অফ অ্যাট্রাকশনের মাধ্যমে। ধরলাম আপনার যারা মহিলা মেয়েরা আছেন, তাদের অনেকে বিয়ে হচ্ছে না বা দেরি হচ্ছে, লেট হচ্ছে। তারা যখন এরকম লজ অফ অ্যাট্রাকশনের যে সূত্রগুলোকে অ্যাপ্লাই করবেন, ফোকাস বিন্দু প্র্যাকটিস করবেন, দেখবেন তাদের বিয়ে দ্রুত হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। যাদের চাকরি হচ্ছে না, আপনি দেখেন মেডিটেশন করুন, নিজেকে আপগ্রেড করুন, আপনার অলরেডি জব হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে এমন সব জায়গায়, এমন সব বিষয়ের সাথে পরিচয় করে দিচ্ছে যে আপনার চাকরি হতে বাধ্য। এই যে জাগতিক নানান রকমের ফেসিলিটি গুলো আমরা আসলে পেয়ে থাকি, সেটা হচ্ছে লজ অফ অ্যাট্রাকশনের মাধ্যমে। আর এই সম্পূর্ণ লজ অফ অ্যাট্রাকশন এই ফর্মুলাতে কাজ করে। আপনাকে এই ম্যাগনিফাইং গ্লাসটাই আপনাকে তৈরি করতে হবে। এখন সেই ম্যাগনিফাইং গ্লাসটা কি? এই ম্যাগনিফাইং গ্লাসটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেডিটেশন, যেটাকে আমরা রাজযোগ প্রক্রিয়া, অনেক রকম তো মেডিটেশন আছে, আমরা রাজযোগ প্রক্রিয়াটাই শিখছি, যেটাকে অনেক হাই ইন স্পিরিচুয়াল লেভেল, যেখানে ধীরে ধীরে আমাদের আত্মচেতনা ফুটে ওঠে। তাহলে মেডিটেশনটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। দেখুন, ম্যাগনিফাইং গ্লাসটা হচ্ছে এম দিয়ে শুরু হয়, মেডিটেশনও এম দিয়ে শুরু হয়, মাইন্ডও কিন্তু এম দিয়ে শুরু হয়। কেমন? আবার মন, বাংলায় বলছি, এখন মানে অবাক করা বিষয়, বাংলায় আমরা কি বলি? এটাকে মন বলছি। তা ঠিক আছে, এবং ইংলিশে মাইন্ড বলছি, মাইন্ড। আবার বাংলায় মা বলছি, ইংলিশে মাদার বলছি। ঠিক আছে? এটার সাথে আমরা মেডিটেশন মেডিটেশন বলছি, মেডিটেশন বা ম্যাগনিফাইং। সবগুলো এম এর কাজ, এম এর কাজ। এম দিয়ে আবার মূলাধার চক্র, এনার্জি পয়েন্ট যেটাকে বলা হয়, একদম রুট লেভেলের মূলাধার বা রুট চক্র। তো এই যে এম এর খেলা আমাদের জীবনে আসবে, সেই খেলাটা যারা বুঝতে পারেন, তারাই হচ্ছে আসলে প্রকৃত যোগী, প্রকৃত সার্থক আর সফল ব্যক্তিত্ব আর কি। আমাদের আজকের দুনিয়াতে যত ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট থেকে শুরু করে সকল উচ্চ লেভেলের যত মানুষগুলো আছে, প্রত্যেকের দেখবেন চিন্তা ভাবনার প্যাটার্নটা আলাদা, সাধারণ মানুষদের মতো না। তাদের প্রতিদিনের প্রাত্যহিক জীবনের ডেইলি লাইফের যে স্টাইল, লাইফস্টাইল, ফুড হ্যাবিট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা সুন্দর শৃঙ্খলা আছে, একটা ভাবনা চিন্তা আছে। দেখবেন তারা হতাশ হয় না কোনো বিষয়ে, হতাশ হয় না বলেই তারা আজকে সাকসেসফুল মানুষ, তারা আজকে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। আর আমরা কি করছি? ঘরে বসে বসে নিজেকে হতাশ করে ফেলছি, যে আমার দ্বারা সম্ভব না, আসলে আমি যোগ্যই না। ঠিক আছে? সবার চাকরি হচ্ছে, আমার চাকরি হচ্ছে না, সবাই ফার্স্ট ক্লাস পাচ্ছে, আমি ফার্স্ট ক্লাস পাচ্ছি না, সবাই সুস্থ, আমি শুধু অসুস্থ। এই যে যত দোষ, যত নেগেটিভ ভাবনা, সব আমরা নিজেকে নিয়ে করে থাকি, যার কারণে আমরাই সবচেয়ে সাফার করছি। এই সাফারিংসটা আমাদের প্রত্যেকের ভেতরে বেশি। এই কারণে দেখবেন যারা সফল মানুষ, তাদের কিন্তু সাফারিংস কম, তাদের দুঃখ কম, তাদের অসুস্থতা কম। হ্যাঁ, তারা বড় বড় সায়েন্টিস্ট দেখেন, সবার তাদের এত ক্রিয়েটিভিটি তাদের ভিতরে, যে তারা আসলে এত পজিটিভ এনার্জি, যে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারে না। হ্যাঁ, পৃথিবীর বড় বড় যারা এখন কর্ণধার আর কি, তাদের অরা লেভেল, এটাকে আমি অরা হচ্ছে আরেকটি বিষয়, আমরা এটা স্পিরিচুয়ালি ইয়ে বলি, জ্যোতি আর কি, জ্যোতিপুঞ্জ বা অরা লেভেল। তাদের এই অরা লেভেলটা এতটাই গভীর, এতটাই শক্ত, যে কেউ তাদেরকে প্রভাবিত করতে পারে না কোনো কথা দিয়ে, কোনো মানে কিচ্ছু না। অর্থাৎ তারা এগুলো বুঝতে পারে যে আমাদের নিজেদের অরাটা এতটাই ডেভেলপড,
তো এরা কি মেডিটেশন করেছে? না। কিছু মানুষ আছে জন্ম থেকে তাদের মনটা এতটাই কন্ট্রোলড, এতটাই পাওয়ারফুল, তাদের চিন্তা ভাবনা ভাইব্রেশন, যার কারণে তারা মেডিটেশন না করলেও তারা ওই যে আলফা ওয়েভ বা আলফা লেভেল তারা তৈরি করতে পারে ব্রেনে। এই আলফা লেভেল তৈরি করতে পারে বলেই তারা ক্রিয়েটিভ। আর আমরা পারছি না বলে আমরা ক্রিয়েটিভ না, বা আমরা সৃজনশীল না, বা আমরা তাদের কাতারে যেতে পারছি না। আমাদের অনেক সাধু মুনি ঋষিরা ছিলেন প্রাচীনকালে, যাদের ব্রেনের সব সময় আলফা ওয়েভ সব সময় থাকতো, ঠিক আছে, আলফা ওয়েভ সব সময় থাকতো, যার কারণে তারা ক্রিয়েটিভ ছিল। হ্যাঁ, প্রত্যেকটা ধর্মের যারা বড় বড় পয়গম্বর বা যারা ব্যক্তিত্ব ছিলেন, প্রত্যেকে কিন্তু এগুলো চর্চা করেছেন। আর এগুলো চর্চা করেছেন বলেই তারা ফুল ফুটাতে পেরেছে গোবরে। আপনি লালনের কথা আমি বলি, লালন সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন যে লালন জীবনে স্কুল করেনি বা পড়াশোনা করেনি। হ্যাঁ, সেই লালন এমন এমন শব্দ তিনি ক্রিয়েট করেছে যে শব্দগুলো নিয়ে পিএইচডি পর্যন্ত হয় এখন। ইউনিভার্সিটি প্রফেসররা পিএইচডি করছে। চিন্তা করেন যে লালন কোনোদিন স্কুলে যায়নি, ঠিক আছে। তো এখন এই সেই লালনের ভিতরে কিভাবে এলো? তাহলে তিনি ওই আলফা লেভেলে মেডিটেশন বা ওই লেভেল স্টেটে ছিল বলেই তার কাছে এই প্রকৃতির সমস্ত ফ্রিকোয়েন্সি তিনি বুঝতে পেরেছেন। এবং ইসলাম ধর্মে যিনি প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও কিন্তু হেরা গুহায় প্রচুর সাধনা করেছেন দীর্ঘ 23টি বছর। আমরা জানি সেই ওখানে মোরাকাবায় উনি পড়ে থাকতেন। উনিও খুব গভীর ধ্যানস্থ থাকতেন। ওনার মধ্যে ফ্রিকোয়েন্সি গুলো আসতো ধীরে ধীরে, ঠিক আছে। এটা ওহিরূপে এসেছে, এটা আমরা রিভিলেশন বলবো। তো এই রিভিলেশন গুলো আস্তে আস্তে এসেছে। উনি এগুলো ক্যাচ করতেন, এগুলো রিসিভ করতেন। ওনাকে কোনো পড়াশোনা করতে হয়নি স্কুল কলেজে। আচ্ছা, এরকম অসংখ্য মুনি ঋষিরা রয়েছে ভারতবর্ষে বা আমাদের মিশর, যে কোনো সভ্যতায় আছে। প্রাচীন সভ্যতায় সব সময় আছে। তো তারাও কিন্তু এগুলো চর্চা করতেন বলেই, এই ফ্রিকোয়েন্সিটা তৈরি করতেন বলেই তারা কিন্তু খুব সহজেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নলেজ, যে জ্ঞান ভান্ডার, সেই জ্ঞান ভান্ডার থেকে তারা একটু একটু নলেজ কালেক্ট করতো। তারা কিলো নলেজ প্রডিউসার। আর আমরা হচ্ছি নলেজ, আমরা ইনফরমেশন কালেক্ট করছি। দেখুন, আমরা যে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ছি, এগুলো হচ্ছে তৈরি করা জ্ঞান, আমরা মুখস্থ করছি জাস্ট। এটা আমাদের নিজস্ব কোনো ক্রিয়েশন না। আমাদের প্রাচীন জ্ঞানীরা বা গবেষকরা, আচার্যরা এটা সৃষ্টি করে গেছেন, আমরা সেগুলো মুখস্থ করে পরীক্ষা দিচ্ছি আর সার্টিফিকেট পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের পড়াশোনা, আর আমরা নিজেদেরকে শিক্ষিত বলছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েটর নয়। হ্যাঁ, এখন আপনি সে যেমন সক্রেটিস বলুন, প্লেটো বলুন, অ্যারিস্টটল বলুন, তারা ছিল নলেজ ক্রিয়েটর, কিন্তু তারা কোনোদিন মুখস্থ করেনি কারো কোনো কিছু। আর আমরা মুখস্থ করছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজে। তাহলে দেখুন এখন কেন, কারণ তখনকার সময় তারা এই আলফা ওয়েভের খেলা এটা খেলতেন, অর্থাৎ তারা খুব কুল রাখতো, নিজেকে শান্ত রাখতো, একদম নিজেকে খুব কনসেন্ট্রেট রাখতো। রাখতো বলেই তারা জ্ঞানকে সৃষ্টি করতে পেরেছে। তাদের ভিতরে পৃথিবীর সব কিছু এসছে, যত তত্ত্ব, যত থিওরি, যত ফিলসফি, সব তাদের কাছে এসছে। আর আমরা কোনো কিছুই পাচ্ছি না, আমরা শুধু হতাশ হচ্ছি বসে বসে। এর কারণই হচ্ছে একটা, কারণ আমাদের ব্রেন আলফা ওয়েভে যেতে পারে না, ঠিক আছে। আচ্ছা, তো এই যেতে না পারুক সমস্যা নেই, আমরা আমরা যাবো আস্তে আস্তে সেই প্রক্রিয়ার মাধ্যমে। কারণ পৃথিবীতে এখন অনেক আপডেট, আমরা আর্টিফিশিয়াল প্রক্রিয়া হলেও আমরা আলফা ওয়েভে যেতে হবে আমাদের। এই জন্য এই আলফা লেভেলটাকে বলা হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যাওয়ার একদম দরজা। সেই দরজা দিয়ে যখন ঢুকবো তখন আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, যখন আপনি কোনো শান্ত মিউজিক শুনেন, যখন আপনি সি বিচ বা সমুদ্রের ধারে বেড়াতে যান, যখন বাতাসগুলো আপনার গায়ে আছড়ে পড়ে, আপনি যখন সে পা দিয়ে ওই বালুময় পানিগুলোকে স্পর্শ করেন, জলগুলোকে স্পর্শ করেন, বা আপনি যখন খালি পায়ে সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটেন, হ্যাঁ, তখন আপনার কাছে দেখবেন ভালো লাগবে। আমি খুব কম মানুষ দেখেছি বা কম শুনেছি যারা সমুদ্রের পাড়ে বাতাস লাগার পরে বা সমুদ্রে গিয়ে বলছে আমি, আমার খুব খারাপ লাগতেছে, আমার খুব নার্ভাস, আমি খুব হতাশ, আমি খুব অ্যাংজাইটিতে ভুগতেছি। এইটা আমি পাইনি খুব একটা। আপনারা পেয়েছেন কি আমি জানি না, যে সমুদ্রের ধারে বা সমুদ্রের সৈকতে গিয়ে কেউ খারাপ লাগে, মানে ভয় হয়। ভয় হতে পারে, যে সমুদ্র অনেকের কাছে থাকে, এটা মানসিক রোগ। বাট স্বাভাবিক কোনো মানুষ নেগেটিভ কিছু একটা বলে না, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট, কারণ সেখানে প্রচুর পজিটিভিটি রয়েছে, সেখানে ফ্রিকোয়েন্সিটা অত্যন্ত ভালো।
আচ্ছা, তো এই যে তাহলে কেউ আলফা ওয়েভ সেখানে কাজ করে খুব ভালো। তো যারা সমুদ্রের ধারে যাচ্ছেন বা শান বাঁধানো দিঘি বা পুকুরের ধারে, তাদের কাছে আসলে জীবনটা অন্যরকম, খুব ক্রিয়েটিভ। এই আলফা ওয়েভ থেকে ধীরে ধীরে আমরা থিটা, আর একটু যখন গভীর মেডিটেশন আমরা করি বা রিল্যাক্স করি, ডিপ রিল্যাক্স, তখন আমরা থিটা লেভেলে চলে যাই, তখন হচ্ছে 4 থেকে 8 হার্টজ। আর এটা খুব হাই লেভেল ডেল্টা। ডেল্টাতে আমরা সাধারণ মানুষ এই মাত্র এখন পৌঁছতে পারবো না। আমরা যখন এটাকে সাধনা করে করে অনেক হাই লেভেলে আমরা আপগ্রেডে নিয়ে যাব, তখন হয়তো আমরা কিছুটা পৌঁছতে পারবো আর কি সেখানে। তো যাই হোক, সেটা আমাদের সময় সাপেক্ষ ব্যাপার। এখন আমরা ডেল্টাতে না গিয়ে আমরা আলফা থিটাতেই থাকার চেষ্টা করব। তাতে করে আমাদের অনেক কিছু আমরা সাবকনশিয়াস মাইন্ডকে মোটামুটি আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, তো এবার আমরা এটা আমরা অলরেডি বুঝিয়েছিলাম, অতি চেতন মন, অবচেতন, সচেতন। তো আমরা যেভাবে, আচ্ছা, এগুলো আমরা অলরেডি পড়েছি বা জেনেছি। তো আমরা প্রথমে আজকে একটু ব্রিদিং শিখব। আমাদের ব্রিদিং বলতে কিরকম, যেমন ধরুন এই যে ব্রিদিং, আমরা অ্যাবডোমিনাল ব্রিদিং বলে একটি কথা আছে, অ্যাবডোমিনাল ব্রিদিং। অ্যাবডোমিনাল ব্রিদিং আর্ট হচ্ছে আমাদের চেস্ট ব্রিদিং, অর্থাৎ আমরা সরাসরি ফুসফুসে বাতাস নিই। একটা হচ্ছে ফুসফুসে বাতাস নিয়ে থাকি এবং আরেকটা হচ্ছে পেট ফুলে বাতাস নেওয়া। দুইটা পার্থক্য আছে। বাচ্চারা যখন কান্না করে দেখবেন তারা পেট ফুলে কিন্তু, হ্যাঁ। আর স্বাভাবিক মানুষ অনেকে আছে পেট ফুলে কথা বলে। আমরা যখন কোনো উচ্চ স্বরে চিৎকার করি, তখন কিন্তু আমাদের পেট থেকে এনার্জি গুলো আসে। মানে নাভির যে দেশ বা নাভির যে স্তরটা রয়েছে, সে নাভি স্থান থেকেই কিন্তু আমাদের এনার্জি গুলো আসে। যারা ভোকাল প্র্যাকটিস করেন, যারা রেওয়াজ করেন ক্লাসিক্যাল, তাদেরকেও ওস্তাদজি বলছেন যে আমরা স্বর প্রডিউস করবো কোত্থেকে, এই নাভি থেকে। সো নাভিটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রেসার পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ আর কি। তো যাই হোক, এখন এই যে ব্রিদ ইন এবং ব্রিদ আউটের ব্যাপারটা কিরকম, আমরা দুই রকম আছে। একটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল এই যে অংশটা যেটাকে ডায়াফ্রাম বলা হচ্ছে, ডায়াফ্রাম, ঠিক আছে, এখানে আমাদের একটা ডায়াফ্রাম থাকে। তো আমরা যখন পেট ফুলে আমরা দম নিই বা শ্বাস নিয়ে থাকি, তখন আমাদের ডায়াফ্রামটা উপরে উঠে যায়। ডায়াফ্রামটা উপরে উঠলে তখন আমাদের পেট থেকে শুরু করে ফুসফুস এই অংশগুলো একটু ফুলে ওঠে। ঠিক আছে, আমাদের চেস্টটা কি হয়, এক্সপান্ড হয়। আবার চেস্টটা আমরা যখন ছেড়ে দিই, তখন চেস্টটা কি হয়, নিচে নেমে আসে বা টাইট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। কিন্তু আমরা যখন পেট ফুলে নিচ্ছি, খেয়াল করুন, ব্রিদ ইন ব্রিদ আউট, তখন কিন্তু আমাদের বুক মোটামুটি স্বাভাবিক থাকছে, শুধু পেটটা উপরে উঠছে আবার পেটটা নিচে নামছে। এটাকে বলা হচ্ছে অ্যাবডোমিনাল ব্রিদিং। সেই অ্যাবডোমিনাল ব্রিদিং এর এক্সারসাইজটা আমরা রেগুলার করব। যে আমরা যখন, অর্থাৎ পেটটাকে প্রথমে খালি করব, ধীরে ধীরে আবার পেটটাকে আমরা আস্তে আস্তে ফুলিয়ে শ্বাসটা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই অ্যাবডোমিনাল ব্রিদিং হলে কি হয়, আমাদের শরীরে রিল্যাক্স হতে থাকে। হ্যাঁ, আপনি ফুসফুস বুক ভরে শ্বাস নিচ্ছেন, আপনি ফুসফুসটা ফুলছে বাট পেট ফুলছে না, তাহলে কিন্তু আপনার রিল্যাক্সেশনটা সহজে আসবে না। ঠিক আছে, তা এই হচ্ছে বিষয়। এগুলো আমরা প্র্যাকটিক্যালি অবশ্যই প্র্যাকটিস করব, ধাপে ধাপে, ধীরে ধীরে। আচ্ছা, এবার আমাদের মেডিটেশনের কিছু টার্মস নিয়ে বলি। টার্মস বলতে আমরা এই টার্মসগুলো নেক্সট পর্যন্ত অনেক দিন, আমরা দীর্ঘদিন এটা মোটামুটি জানবো। তো সেই টার্মসগুলো কিরকম, যেমন প্রথম টার্মস হচ্ছে এখানে আমাদের যেহেতু সবাই করতে পারে, শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত যে কেউ মানুষ করতে পারবে, তাই অবলোকন শব্দটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি, ভিজুয়ালাইজ করা এক কথায়। যেমন আপনাকে বললো যে আপনি একটা ফুলকে দেখুন, একটা জবা ফুলকে দেখুন। ঠিক আছে, আপনাকে জবা ফুল অবলোকন করতে বলছে, মানে আপনার মনের পর্দায়, মনের চোখে আপনি সেই জবা ফুলটাকে দেখছেন। মনে হচ্ছে যেন বাস্তবে দেখছেন। কেমন, বাস্তবে দেখলে পরে যেরকমটা হয় আর কি, অনুভূত হয়, সেই রকম ভাবে আপনি একেবারে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। ইংরেজিতে বলে ভিজুয়ালাইজ, বাংলায় বলা হচ্ছে অবলোকন করা। আচ্ছা, আরেকটি হচ্ছে অবগাহন। অবগাহন বলতে কি, নিমজ্জন। যেমন আপনাকে বললো যে আপনি এখন জলের মধ্যে আপনি এখন হাঁটতে হাঁটতে নেমে যাচ্ছেন, কোমর পর্যন্ত আপনি ডুবে গেছেন, একটু পরে আপনি বুক পর্যন্ত ডুববেন, তারপরে ধীরে ধীরে আপনি মাথা পর্যন্ত ডুববেন।
তাহলে এই যে নিমজ্জন, অর্থাৎ অবগাহন বলতে আপনি গভীরে চলে যাচ্ছেন, সাথে সাথে আপনার মধ্যে অনুভূতিটা আসবে যেন বাস্তবে পুকুরে নামলে বা সমুদ্রে জলে কিংবা নদীতে বা সাগর দিঘিতে যেখানে হোক নামলে পরে যেরকমটা একটা ফিলিং আসতো না, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেই ফিলিংসটা আপনাকে অনুভব করতে হবে। এটাকে বলা হচ্ছে নিমজ্জন করা। যে কোনো বিষয়তে আমরা নিমজ্জন বা অবগাহন করব। এরপরে 3 নাম্বারের হচ্ছে অনুভব করা। অনুভব বলতে কিরকম? যেমন স্কিন বা ত্বক হচ্ছে আমাদের, আমরা জানি আমাদের অনুভব শক্তিকে আমরা ত্বক দিয়ে অনুভব করি, ঠান্ডা, গরম, উষ্ণতা, হ্যাঁ, সবকিছুই। তো সেরকম আপনাকে অনুভব করতে বলা হলো, যখন বলা হবে আপনি তখন অনুভব করবেন। যেমন আপনাকে বলছে আপনি এখন শিশির অনুভব করছেন, বা আপনি এখন উষ্ণতা অনুভব করছেন, আপনি এখন ঠান্ডা অনুভব করছেন, আপনি এখন বাতাস আপনার গায়ে আসছে, আপনার রোমগুলো উঠছে, আপনি এখন এই হালকা হালকা অনুভব করছেন। এই যে অনুভবটা আপনাকে পঞ্চেন্দ্রিয় দিয়ে করে যেতে হবে। এখানে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে আসলে মেডিটেশন কিভাবে হচ্ছে। মানে আমরা বলি না যে আমি সঠিকভাবে হচ্ছে কিনা, রাইট ওয়েতে হচ্ছে কিনা, এটা আপনাকে ভাবার দরকারই নেই। ঠিক আছে, আমার হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আমরা অনেক সময় উদ্বিগ্ন হয়ে যাই। হ্যাঁ, এই উদ্বিগ্নতার কারণে আসলে আমাদের আলফা ওয়েভ আমরা তৈরি করতে পারি না। আলফা ওয়েভ তৈরি করার জন্য আপনার লজিক্যাল মাইন্ড পুরোপুরি ভুলে যেতে হবে, যুক্তি বিদ্যার সম্পূর্ণ ভুলে যেতে হবে। এটা একদম লিখে রাখুন 100%। একটা শিশু, আর একটা উদাহরণ দিই, যেমন ধরুন আমরা শঙ্খ আছে না, বড় বড় শামুক বা শঙ্খ সমুদ্রে পাওয়া যায় এরকম। তো একবার এক সমুদ্রে একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, সে একটা শঙ্খ কুড়িয়ে পেয়েছে। তো শঙ্খটাকে অনেকক্ষণ ধরে খেলাধুলা করছে, নেড়ে চেড়ে দেখছে এটার ভিতরে কি আছে না আছে। তা হঠাৎ করে যখন সেই কানে লাগালো, তখন শঙ্খের মধ্যে একটা শোঁ শোঁ করে আওয়াজ করছে। তখন সেই এটা যখন একবার শুনতে পেলো, তার মধ্যে কিউরিওসিটি তৈরি হলো। সে বারে বারে শুনছে 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 শুনছে। তখন সে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা দেখো এই শঙ্খের মধ্যে কেমন জানি সমুদ্রের জোয়ার দেখা শোনা যাচ্ছে, এই সমুদ্রের জোয়ার বা ঢেউর আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তখন বাবা আস্তে আস্তে হাসি হেসে দিল। হ্যাঁ, তো বাবা বলছে কি, হ্যাঁ হ্যাঁ জোয়ার, অর্থাৎ এটা জোয়ার না বাবা, এটা হচ্ছে বাতাস যখন এখানে রিফ্লেক্ট হয়, অর্থাৎ বাতাসটা যখন ঢোকে, এটা রিফ্লেক্ট হয়ে যখন আবার বের হয় তখন সেখানে ঘর্ষণের একটা আওয়াজ তৈরি হয়। ঠিক আছে, তো এখন বাবা হয়তোবা তিনি শিক্ষিত বলে তিনি সায়েন্টিফিক ব্যাখ্যাটা দিচ্ছেন লজিক্যাল মাইন্ড থেকে, কিন্তু বাচ্চাটা যখন কান দিয়ে শুনছে তখন কিন্তু সে অনুভব করছে, তার কিন্তু লজিক মাইন্ড নাই। এই লজিক মাইন্ড না থাকার কারণে অনুভব শক্তিটা কার বেশি, বাচ্চার না বাবার? আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন অলরেডি, যে এখানে আসলে বাবা কিন্তু কিচ্ছু অনুভব করছে না, বাবার কোনো অনুভূতি নেই, বাবার কোনো অনুধাবন নাই, অবগাহন অবলোকন কিচ্ছু নাই, বাবার কোনো আনন্দও নাই, কিচ্ছু নাই যখন বাবার কোনো আনন্দও নাই। আর এই বাচ্চাটা হচ্ছে তার একেবারে শিশু মন নিয়ে, লজিক্যাল মাইন্ড দিয়ে নয়, বরং বলা যায় কি অনুভব অনুভূতি আবেগ দিয়ে সেই ওটাকে অনুভব করছে এবং আনন্দ হচ্ছে এবং নিজে নিজে মনে মনে আনন্দ পাচ্ছে। এই আনন্দটা আপনাকে পেতে হবে। এই জন্য বললাম যে আদৌ হচ্ছে কি হচ্ছে না, আমি এত চিন্তা করতে পারছি কিনা, আমার ভিতরে আলফা ওয়েভ তৈরি হচ্ছে কিনা, এটা আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আপনাকে যেভাবে করতে বলা হচ্ছে, যেটা যেটা অনুভব করতে বলা হচ্ছে, সেইটা সেটা আপনি অনুভব করবেন, ব্যাস হয়ে গেল। সেটা যদি ভালোভাবে অনুভব করতে পারেন, অটোমেটিকলি আপনার ভেতরে আলফা ওয়েভ বা আলফা লেংথ বা এটা তৈরি হয়ে যাবে, লেভেলটা ব্রেন অটোমেটিক ওই জায়গায় চলে যাবে। একদম। এক্ষেত্রে আমাদের বোকা হয়ে যেতে হয়, বা এক্ষেত্রে বোকা না বলবো, একেবারে ইনোসেন্ট হয়ে যেতে হবে এক্ষেত্রে। ঠিক আছে, এই জন্য যারা নাকি আম, নিজেকে খুব জ্ঞানী ভাবে, তারা কিন্তু জ্ঞান গ্রহণ করতে পারে না। যারা নিজেকে একেবারেই একদম সব খালি করে ফেলে ব্রেন থেকে, যে আমি হীন, আমি জ্ঞানহীন, আপনি আমাকে জ্ঞান দিন, এই ভাবনা চিত্তে যখন যাদের আসে তখনই কিন্তু তারা জ্ঞান লাভ করতে পারে। এই ক্ষেত্রে গীতার একটা বাণী খুব সুন্দর আছে, গীতায় শ্লোক, যে ন হি জ্ঞানেনা সদৃশং পবিত্রমি বিদ্যতে। এটা যেমন আছে, আবার এটাও বলা আছে যে তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রস্থান সেবয়া। যখন আমরা সম্পূর্ণভাবে সারেন্ডার করি শিক্ষা গুরুর কাছে, যে আপনি আমাকে জ্ঞান দিন, আমি সম্পূর্ণভাবে, অর্জুনও কিন্তু একইভাবে কৃষ্ণকে বলছে আপনি আমাকে পথ দেখান, আমি সম্পূর্ণভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কিছু আমি
বুঝতে পারছি না আসলে কি করব। তো অর্জুন সেখানে সারেন্ডার করছে বলেই তো মানে ভগবান কৃষ্ণ, লর্ড কৃষ্ণ তাকে জ্ঞানোপদেশ দিয়েছেন, নতুবা কিন্তু সম্ভব না। হ্যাঁ, সুমন বলেছেন ছেলের অনুভূতি বাবার যুক্তি, চমৎকার। বাবার যুক্তি দিয়ে কিন্তু বাবা আনন্দ পাচ্ছে না, কিন্তু ছেলের অনুভূতি দিয়ে সে কিন্তু আনন্দ পাচ্ছে। হ্যাঁ, মেডিটেশনটা হচ্ছে অনেকটাই অনুভূতির ব্যাপার, এটা যুক্তির ব্যাপার না। কেমন? আচ্ছা, যাই হোক, তো এবার পরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে প্রত্যক্ষণ। ঠিক আছে, আমরা প্রত্যক্ষণটা দেখছি। প্রত্যক্ষণ মানে কি? আম, কোথায় হারিয়ে গেলাম? এবার আসছে, হ্যাঁ, এখানেই। তো প্রত্যক্ষণটা একটু খেয়াল করুন, আমাদের প্রত্যক্ষণ বলতে কিরকম? বা অনুভব, আপনি দেখছেন ঠিক আছে, কিন্তু আপনার দেখার সাথে আপনার অনুভবটা বিশ্বাস অনুভব যুক্ত হয়ে গেছে, তখনই হচ্ছে আপনার এটাকে বলে প্রত্যক্ষণ করা। প্রত্যয়ন করা, প্রত্যয়ন বলতে আমরা মানসিকভাবে নিজেকে অ্যাফার্মেশন দেওয়া। যেমন আমি আমি কাজটি করব, আমি ভাববো, ইতিবাচক চিন্তা করব, আমার জীবন সুন্দর হচ্ছে, আমি অত্যন্ত ভালো আছি। এগুলো হচ্ছে প্রত্যয়ন করা। বিশ্বাসের সাথে যখন আমরা কোনো প্রতিজ্ঞা করি সেটাই হচ্ছে প্রত্যয়ন। আর প্রত্যক্ষণ মানে বাস্তবে জাস্ট ভিজুয়ালাইজ করা, এটা হচ্ছে অনেকটাই প্রত্যক্ষণ। ভাবনা, ভাবনার সাথে আমরা যুক্ত, আমাদের ভাবনা, মনের যে ক্রিয়া, এটা হচ্ছে ভাবনা। শ্বাস গ্রহণকে আমরা ইনহেল বলছি, আর নিঃশ্বাস ফেলা এটাকে রেচক কুম্ভক অনেক সময় বলে থাকে। যেমন এই যে শ্বাস গ্রহণ মানে হচ্ছে রেচ পূরক, যোগের ভাষায় আর কি, এটাকে আমরা মেডিটেশন বা যোগের ভাষায় এটা বলি। আর নিঃশ্বাস ত্যাগ অর্থাৎ শ্বাস ফেলা, এটাকে আমরা রেচক বলি। রেচক কুম্ভক গুলো অনেকেই জানবেন, আপনারা এগুলো পরিচিত যারা অলরেডি এই জগতে আছেন। আর কুম্ভক মানে বাতাসটাকে ধরে রাখা, এটা হাইলি ইম্পর্টেন্ট এবং ডেঞ্জারাস। কেবল কুম্ভক বলে একটা স্টেজ আছে, যারা সবসময় কুম্ভক করছেন, কুম্ভক অবস্থায় কিন্তু তাদের এনার্জি খুব ফার্স্ট ক্লাস, দ্রুত গতিতে ছোটে। একেবারে মানে বলা যায় আপনি হেঁটে হেঁটে পার হতে পারেন। হ্যাঁ, আপনি হেঁটে হেঁটে ওখান থেকে ধরুন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারেন। আবার আপনি বাইকে করেও খুব দ্রুত গতিতে যেতে পারেন। তো কুম্ভকটা হচ্ছে অনেকটাই সাধন জগতে বাইকে চড়ার মতো, অর্থাৎ খুব দ্রুত সাধনায় সিদ্ধি পেতে হলে আপনাকে কুম্ভক চর্চা করতে হয় একটা সময়। তবে এটা গুরুর ছাড়া বা গুরুর উপদেশ, জ্ঞানোপদেশ সিস্টেম ছাড়া আসলে এটা একাকী প্র্যাকটিস করাটা খুবই বিপজ্জনক, এবং এটা করা যায় না। আচ্ছা, এবার আসি আমাদের পরবর্তী যেটা, এটা হলো ত্রাটক। ত্রাটক বলতে কিরকম? নিষ্পলক ভাবে কোনো বস্তুকে দিকে তাকিয়ে থাকা। আজকালকার ওয়েস্টার্ন লাইফে অনেক চর্চা হচ্ছে মোমবাতি, ক্যান্ডেল, যেটা ক্যান্ডেলটাকে জ্বালিয়ে একদম স্থির দৃষ্টি তাকিয়ে থাকা আলোর দিকে, যতক্ষণ পর্যন্ত চোখের জ্বলবে বা আপনার চোখের জল আস্তে আস্তে ভেসে যাবে, হ্যাঁ, বা আর পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এটা প্রথমে 1 মিনিট, 2 মিনিট, এভাবে 5 মিনিট, 10 মিনিট, এক সময় এগুলো অভ্যস্ত হয়ে যায়। এটাকে বলা হয় ত্রাটক। তো এই ত্রাটক করলে কি হবে, আমাদের যে থার্ড আইটা রয়েছে মানে আজ্ঞা চক্র রয়েছে, যেখানে আমাদের ইনটুইশন পাওয়ার রয়েছে, সেই আজ্ঞা চক্রে ধীরে ধীরে ওপেন বা অ্যাক্টিভেশনটা চলে আসে। তো এটা কিন্তু, এটাও মোটামুটি নিজে নিজে চর্চা করাটা ঠিক না। এটা অবশ্যই একজন অভিজ্ঞ যোগী কাছ থেকে এগুলো শিখতে হয়। আর ধারণা মানে কি? ধারণা মানে কোনো বিষয়ে মনোসংযোগ। হ্যাঁ, কোনো বিষয়ে আপনি যখন কনসেন্ট্রেট করছেন, ওইটা নিয়ে চিন্তা করছেন, ওটাকে বলে ধারণা। আর সংযম মানে কি? সংযম মানে হচ্ছে টোটালি কায় মনোবাক্যে ওই বিষয়টাকে একেবারে নিবষ্ট মানে একাত্ম হয়ে যাওয়া। যেমন আপনাকে বলা হচ্ছে যে দেখুন, আপনি এখন একটা গাছ দেখতে পাচ্ছেন আপনার সামনে, সেই গাছের 5টা ডাল রয়েছে। কেমন? তো আহ, সেই ডাল, আপনি এখন গাছকে জড়িয়ে ধরেছেন, ধরতে ধরতে একসময় আপনি গাছের মধ্যে কোনো একটা অলৌকিকভাবে আপনি প্রবেশ করেছেন, আপনার সম্পূর্ণ চেতনা, আপনি গাছ। এখন ভাবুন আপনি নিজেই গাছ হয়ে গেছেন। তাহলে এই যে এটাকে বলে সংযম, অর্থাৎ আপনি কায় মনোবাক্যে ওই ভাবনা করতে করতে মনে হচ্ছে ওইটাই আপনি হয়ে গেছেন, তবে কিন্তু এটাকেই সংযম বলা হয়। ঠিক আছে? এটা একটা দারুণ উদাহরণ দিই, আমাদের বিখ্যাত গোরক্ষনাথ
আপনারা জানেন, অনেকে নাও জানতে পারেন, সেটা হচ্ছে মৎস্যেন্দ্রনাথ এবং আরেকটা হচ্ছে গোরক্ষনাথ, দুইজন বিখ্যাত যোগী ছিলেন। তো একবার এক পাহাড়ে পর্বতে গোরক্ষনাথ গিয়েছেন মৎস্যেন্দ্রনাথের কাছে, আহ মানে নিজের যোগ বল দেখানোর জন্য। গোরক্ষনাথ ছিল একজন হঠযোগী সাধক, সিদ্ধ পুরুষ, কিন্তু ওনার অনেক অলৌকিক ক্ষমতা। বর্তমানে যে নাথ সম্প্রদায়, এই নাথ সম্প্রদায় হচ্ছে গুরুই হচ্ছে গোরক্ষনাথ। হ্যাঁ, এবং ওনার মধ্যে অষ্টসিদ্ধি ছিল। সেই গোরক্ষনাথের মধ্যে একটা অহংকার চলে এসেছে। আর ওইদিকে মৎস্যেন্দ্রনাথ ছিল রাজযোগী সাধক, রাজযোগী পুরুষ। হ্যাঁ, তো এখন একদিন কি করেছে, সেই গোরক্ষনাথ পাহাড়ে গেল তাকে জাজ করার জন্য, যে দেখি মৎস্যেন্দ্রনাথের কি পাওয়ার রয়েছে, তার কি রাজযোগী সেই সাধক। তো গিয়ে বলছে, দেখেন, আমি আপনার কাছে এসেছি আসলে যোগ নিয়ে কথা বলার জন্য। আপনি তো সিদ্ধ পুরুষ, চলুন আমরা একটু যোগের খেলা খেলি। কিরকম খেলাটা হচ্ছে, গোরক্ষনাথ বলছে আর কি মৎস্যেন্দ্রনাথকে, যে আমি আমি এখন আকাশে উড়ে যাব, আমি অদৃশ্য হয়ে যাব, আপনি আমাকে ধরবেন আপনার যোগ শক্তি দিয়ে। তখন তিনি তিনটা তালি দিয়ে হঠাৎ করে তিনি ইনভিজিবল হয়ে গেছে। ইনভিজিবল হওয়ার পরে তখন এবার মৎস্যেন্দ্রনাথ ধ্যানে বসলো। ধ্যানে বসে দেখতে পেল যে সেই গোরক্ষনাথ আকাশে পাখি হয়ে উঠছে। ঠিক আছে, এটা যখন দেখতে পেল তখন সেই মৎস্যেন্দ্রনাথ তার যোগ বলে সে পাখিটাকে ধরে ফেললো। ধরে আবার নিয়ে এসছে, তখন গোরক্ষনাথ আবার স্বাভাবিক হচ্ছে, তখন বলল যে না, আপনি বিজয়ী হয়েছেন, ভালো কথা। আপনি তো ধরতে পারছেন, দেখি এবার আপনি লুকান, আমি তো আপনাকে খুঁজে বার করব। তো মৎস্যেন্দ্রনাথ এবার তার যোগ বলে আবার ইনভিজিবল হয়ে গেল। এবার কিন্তু আর খুঁজে পাচ্ছে না কোনোভাবে, আকাশে অনেক জায়গায় খুঁজতেছে, গোরক্ষনাথে কোনোভাবে পাচ্ছে না। তখন সে ব্যর্থ হয়ে তখন তাকে স্মরণ করলো যে হে মৎস্যেন্দ্রনাথ, যে আপনি কোথায়, আপনি দেখা দেন আমাকে, আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না। অনেক আকাশে অনেকভাবে আমি পাখি হয়ে অনেক জায়গায় খুঁজেছি, আপনাকে পাচ্ছি না। তো মৎস্যেন্দ্রনাথ তখন আবার স্বাভাবিক বডিতে চলে আসছে। চলে এসে তখন গোরক্ষনাথকে বলছে, দেখো, তুমি আকাশে খুঁজতে বেরিয়েছো, ভালো কথা, পাখি হয়ে খুঁজতেছো সব জায়গায়, কিন্তু আসলে তো আমি কোনো বস্তু হিসেবে নয়, আমি আকাশ হয়েছিলাম। আকাশের মধ্যে আমি আকাশ হয়েছিলাম, আমি একাত্ম হয়ে গেছি আকাশের মতো, আমিই আকাশ। হ্যাঁ, এই কারণে আমাকে তুমি খুঁজে পাওনি। আচ্ছা, তুই একটা ঘটনা, এখন তো সে রেগে মেগে ফায়ার, যে আসলে তাহলে রাজযোগী অনেক বড় হয়ে গেল। তাহলে এবার আরেকবার পরীক্ষা করে নিতে চাচ্ছে। ঠিক আছে, আরেকবার লুকান। তখন গোরক্ষনাথ নিজে লুকিয়ে গেল। লুকিয়ে আপনার ওই যে একটা কমণ্ডলু, যে সাধুদের একটা কমণ্ডলু থাকে, সেখানে কিছু জল থাকে। তো সেই জলের মধ্যে সে মাছ হয়ে গেছে, মাছ রূপে সেই জলের মধ্যে সাঁতার কাটতেছে গোরক্ষনাথ। এটা মৎস্যনাথ বুঝতে পারে, বুঝতে পেরে সেই মাছটাকে সে ধরে ফেলে আস্তে আস্তে। আবার বুঝতে পারে সে ধরা খেয়ে গেল। তো এবার মৎস্যেন্দ্রনাথের পালা। মৎস্যেন্দ্রনাথ কি করছে, এবার লুকাচ্ছে। এবার লুকিয়ে সেও কিন্তু এই কমণ্ডলুতে লুকিয়েছে, কিন্তু গোরক্ষনাথ তাকে খুঁজে পাচ্ছে না। ব্যর্থ হয়ে লাস্টে যখন প্রার্থনা করলো, প্রভু আপনি আসেন, তখন আবার এসে তাকে বলছে, দেখো, তুমি তো মাছ হয়েছিলা, কিন্তু আমি তো আসলে মাছ হয়েছিলাম না, আমি কমণ্ডলুতে জল, জল হয়েছিলাম, জলের সাথে আমি একাত্ম হয়ে গেছি। সে কারণে তুমি আমার কোনো ভিন্ন অস্তিত্ব খুঁজে পাওনি। ঠিক আছে, এইটাই হচ্ছে একাত্মতা, যেটা বললাম যে মনোসংযোগ। যে কায় মনোবাক্যে যখন আমরা কোনো একটা অবজেক্টকে নিয়ে চিন্তা করতে করতে একটা সময় ওই অবজেক্টই হয়ে যায়, আমরা আমাদের ভাবনা চিন্তায় থাকবে আমিই যেন সেটি, আমিই যেন সেই জবা ফুল, আমিই যেন সেই কমলা লেবু, আমিই যেন সেই বৃক্ষ, আমিই যেন সেই সমুদ্র। হ্যাঁ, এটা একদম অস্তিত্বের, সম্পূর্ণ অস্তিত্ব আপনাকে অনুভব করতে হবে। এটাই হচ্ছে সংযম সাধনা। এবং এই সংযম সাধনা যাদের গাঢ় হতে থাকে, তাদের ধারণা ধ্যান এটা সমাধি স্তরে চলে যায়। সমাধি স্তরে গেলে তখন সবিকল্প সমাধি হয়। এবং এটা যখন অনেক হাই লেভেলে একসময় নির্বিকল্প সমাধি চলে আসে। তবে নির্বিকল্প সমাধিতে এখন আমরা যাব না, নির্বিকল্প সমাধি এখন হবেও না। নির্বিকল্প সমাধি হচ্ছে একেবারে ডেড, অর্থাৎ আপনার বডি আর কোনো অস্তিত্ব থেকে নাই, আপনি বডি থেকে আপনি বেরিয়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে একমাত্র যারা নির্বাণ মুক্তি লাভ করছেন তারা। আমরা সবিকল্প থাকতে পারি, অর্থাৎ অল্প কিছুদিন বা অল্প কয়েক ঘন্টা নিজেকে একদম একটা ইয়েতে, একটা ধারণায়
একদম নিবষ্ট থাকা, এটা হচ্ছে সবিকল্প সমাধি। তো যাই হোক, যারা আধ্যাত্মিক জগতে যেতে চান তাদের জন্য এইসব কথা বলছি। আর যারা বলেন যে না আমি জাগতিক কিছু সুবিধার জন্য মেডিটেশন করছি, মাইন্ড কন্ট্রোলের জন্য, তারা তো অবশ্যই করতে পারেন। যারা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট চাচ্ছেন, সাধনা সিদ্ধি, তারাও অবশ্যই এগুলোতে অ্যাডভান্স হতে পারেন, কোনো সমস্যা নেই। সকল রকমের সিস্টেমে কিন্তু এখানে আছে। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক আমরা আবার ফিরে আসি। তাহলে আমাদের এই টার্মস গুলো আমাদের একটু জানতে হবে। ডিপ ব্রেথ মানে কি? ডিপ ব্রেথ, এরা ডিপ ব্রেথ মানে গভীরভাবে শ্বাস। যখন বলা হবে আপনাকে আপনি ডিপ ব্রেথ, গভীর শ্বাস নিন, তখন আপনাকে গভীর শ্বাস নিতে হবে। হ্যাঁ, গভীর শ্বাস নিতে হবে। নিয়ে আপনাকে আস্তে আস্তে সেগুলোকে অবলোকন, অনুভব আস্তে আস্তে করে যেতে হবে। ঠিক আছে। তো আশা করি আমরা এই টার্মস গুলো বুঝেছি। এই টার্মস গুলো আমাদের আগামী নেক্সট মেডিটেশন পর্যন্ত এগুলো চলতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কোর্স আমরা 10টা 17, আচ্ছা এবার আমরা ইয়ে করব, আমাদের মেডিটেশন আমরা একটু প্র্যাকটিস করব আমাদের যে নেগেটিভিটি দূর করার জন্য। আমরা একটা লাভ মেডিটেশন করব এখন কিছুক্ষণের জন্য, তারপরে বাকিটা সময় আমরা ডিসকাস করব। ঠিক আছে। তো সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন কিনা আমাকে বলুন। যদি মানসিকভাবে সবাই প্রস্তুতি নেন তাহলে আমি শুরু করব। ঠিক আছে, আগে আমাকে কমেন্টে জানাবেন বা আনমিউট হয়ে বলবেন শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি প্রয়োজন আছে। জি, আছি। আচ্ছা আচ্ছা, গুঞ্জন বলছে হ্যাঁ রেডি, অনেকেই রেডি হয়েছেন অলরেডি। ভেরি গুড, চমৎকার। তাহলে আমরা স্বাভাবিকভাবে সবাই সোজা হয়ে বসবো। হাত দুটো থাকবে একদম স্বাভাবিকভাবে আপওয়ার্ডস, অর্থাৎ ঊর্ধ্বমুখী, আমাদের হাঁটুর উপরে আমরা রাখবো। আমরা হাঁটুর উপরে রাখবো। ঠিক আছে, এবং পায়ের পা দুটো একদম মাটিতে বা মেঝেতে থাকবে। কোনো সমস্যা নেই, এখানে খালি পায়ে আমরা ফ্লোরে রাখতে পারবো। আচ্ছা, এবার তাহলে এটি হচ্ছে বিষয়, এবং আমরা সোজা হয়ে বসবো। আর যারা শুয়ে পড়ছেন তারা সুন্দরভাবে আহ শুয়ে করতে পারেন। শুয়ে থাকলে আসনে শুয়ে থাকতে হবে, একদম হাত পা ছড়িয়ে সুন্দরভাবে হাত দুটো পাশে রাখবেন আর পা দুটো একদম ছড়িয়ে থাকবেন। ঠিক আছে। তবে নরম বিছানায় করবেন না। নরম বিছানায় কিন্তু এটা হবে না, এটা কিছুটা হালকা শক্ত বিছানায় করাটাই বেটার। নরম বিছানায় করলে আপনার ঘুম চলে আসবে, ঘুম আসলে কিন্তু আপনারা ওই সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভেট থাকবে না, তখন আপনি এই ঘুমের জগতে চলে যাবেন, আপনার ওই আলফা ওয়েভ ক্রিয়েট হবে না। তো ঘুম যেন না আসে এটা চিন্তা করতে হবে। এটা জোর করার দরকার নেই, ঘুম আসবে না, আপনি চিন্তা করলে ঘুম আর আসবে না। ঠিক আছে। কিন্তু আপনি সমস্ত চিন্তা থেকে যদি অব্যাহতি নেন তাহলে কিন্তু ঘুম চলে আসবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা সবাই প্রস্তুত হয়েছি আশা করি। কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু, কে কিভাবে প্র্যাকটিস করছেন সেটাও দেখা সম্ভব হচ্ছে না। মেডিটেশন কিন্তু এভাবে হয় না, বুঝছেন, মেডিটেশন কোর্স এভাবে হয় না। হুম, এগুলো এমনিতে একাডেমিক ক্লাস এভাবে করা যায়, একজন বলে যাচ্ছে বাকিরা সবাই চুপচাপ শুনছে। এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস, তো এগুলো দেখতে হবে আপনি কিভাবে করছেন, আপনার মুদ্রা, আপনার এই যে ব্রিদিং কিভাবে করছেন, অনেক কিছু দেখার আছে। অনলাইনে এই জন্যই অনেক সময় আমরা রেজাল্ট পাই না, এই কারণেই। আমরা ভুল ত্রুটি করলে যাতে আমরা সেটা দেখি বা আপনাকে সংশোধন করে দেওয়ার একটা সুযোগ থাকবে। আর না দেখলে পরে কিন্তু কিচ্ছু হচ্ছে না। এই কথাগুলো আপনাদের বারবার বলতে হয়। যেগুলো সরাসরি প্র্যাকটিক্যাল, মানে আপনিও দেখবেন আমাদেরকে, আমরা কি ভুল করতেছি কিনা আমাদের সংশোধন করে দেখে দিবেন, এটা তো দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমি সেটাই। জি, ক্যামেরা আমার স্ক্রিন আমার কারেন্ট চলে গেল তো অন্ধকার, আমি তো ক্যামেরা অন করলে আমাকে দেখা যাবে না, অন্ধকার আচ্ছা হয়ে গেছে আচ্ছা যে। আচ্ছা, এটা ভিন্ন কেস। আমি বললাম যারা মানে যাদের সুযোগ আছে আর কি, তারাই আমরা ক্যামেরাটা ওপেন করব। হ্যাঁ, যেটা উচিত। রবিন দাস এবং বিলাস কুমার, MI9 লিটারেচার, শৈবাল বড়ুয়া, যাদেরকে আমরা ওপেন করার সুযোগ আছে আমরা ওপেন করব।
হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা চশমা খুলে ফেলবো, যাদের চশমা ব্যবহার করার অভ্যাস আছে তারা চশমা খুলে ফেলবো। একদম ঢিলে ঢালা পোশাক পরিধান করব নিজেকে রিল্যাক্স করার জন্য। এবার আমরা সোজা হয়ে বসে প্রথমে নিয়ম হচ্ছে, আমি প্রথমে কিছু বেসিক নিয়ম বলে দিই। সেটা হচ্ছে আমরা আহ অনুলোম বিলোম নামে একটা প্রাণায়াম আছে। এই অনুলোম বিলোম প্রাণায়াম করে, অর্থাৎ দুইটা নাককে আমরা অ্যাক্টিভেট করা, ধীরে ধীরে যাতে আপনার সুষুম্না চ্যানেলগুলো ওপেন হয়, করে নিজেকে একটু রিল্যাক্স করা। এই অনুলোম বিলোম প্রক্রিয়াতে আমরা 1 মিনিট একটু অনুলোম বিলোম করব। তাহলে সবাই কি করো, প্রথমে আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক, ঠিক আছে, এই ডান নাকটাকে আমরা একটু হালকা করে চেপে ধরবো। চেপে ধরে বাম নাক দিয়ে আমরা শ্বাস নেব। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি, তারপর আপনারা করবেন। এই যে আমি প্রথমে শ্বাস নিচ্ছি বাম নাক দিয়ে। এবার আমি কি করব, এই যে আমাদের অনামিকা এবং তর্জনী, এই দুটো এই দুটো দিয়ে আমরা এটা চেপে ধরবো। বাম নাকটা বাম নাকটা চেপে ধরে ডান নাক দিয়ে আস্তে আস্তে ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো। ঠিক একইভাবে আবার ডান নাক দিয়ে শ্বাসটা নেব, আবার চেপে ধরে বাম নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছাড়বো। এটাকে বলা হচ্ছে অনুলোম বিলোম। এরকম যে নাক দিয়ে নেব অপোজিট নাক দিয়ে ছাড়বো, আবার অপোজিট নাক দিয়ে দমটা নেব, ডান নাক দিয়ে বা পরের নাক দিয়ে সেটা ছাড়বো। এটা একবার হবে। এরকম আমাদের মিনিমাম 5 থেকে 7টা করতে হবে, 5 থেকে 7 বার আমাদের চর্চাটা করতে হবে। আপনার যদি এটা এখানে আরেকবার দেখান তো। কনিষ্ঠ আঙ্গুল এবং আপনার যদি তর্জনী আঙ্গুলের সমস্যা হয়, কোনো সমস্যা নাই, তাহলে আপনি এই মাঝখানে 2টা আঙ্গুল দিয়ে করুন, অর্থাৎ মধ্যমা এবং তর্জনী, এই 2টা আঙ্গুল দিয়ে আপনি চাইলে করতে পারবেন। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। এই ডান নাকটা চেপে ধরলাম, চেপে ধরে এবার বাম নাক দিয়ে শ্বাসটা নিলাম ধীরে ধীরে। এবার ছেড়ে দিলাম। এই অবস্থায় আবার দমটা নেব। এটাকে বলা হচ্ছে অনুলোম এবং বিলোম। ঠিক আছে, এই অনুলোম বিলোমটা আমরা একটু করব 1 মিনিট এবং 5 থেকে 7 বার। সবাই এবার আমরা করি, সবাই যার যার মতো করে সুন্দর করে করি। নাড়ি শোধনটা হলো, মেডিটেশনের আগে অবশ্যই আগে নাড়ি শোধন করতে হয়, আগে নাড়িটা শোধন করে নিতে হয়। এভাবে আমরা 2-1 মিনিট 5 বার, বাম হাতে আমরা গুনবো, সমস্যা নেই, 5 বার বা 7 বার, ঠিক আছে, 5 বার করলেই চলবে। তো এবার আমরা একটু স্বাভাবিক হয়ে যাব সবাই, স্বাভাবিক করব। শরীরকে আমরা বেশি একদম টাইট করব না, শরীরকে খুব ফ্লেক্সিবল রাখবো, খুবই ফ্লেক্সিবল। হ্যাঁ, মনে হচ্ছে যেন আপনি ঘুম আসবে এরকম অবস্থা, কেউ আপনাকে ডিস্টার্ব করছে না। এবার গাইডেন্স গুলো শুনবেন, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিকও চলবে। আমরা ধীরে ধীরে আহ সামনে এগিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, জয় গুরু। এবার আমরা সবাই হালকা করে চোখটি বন্ধ করব।
চোখ বন্ধ করার সাথে সাথে আপনি আর কিছুই দেখতে পারছেন না। আপনি এবার লম্বা করে শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস নেবেন নাকে, ফেলবেন মুখ দিয়ে। টেক এ ডিপ ব্রেথ। ধীরে ধীরে দম ছাড়ুন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতির অফুরন্ত প্রাণ শক্তি আপনার শরীরে প্রবেশ করছে। শ্বাস ছাড়তে ছাড়তে ভাবুন দেহের সমস্ত দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। শ্বাস নিতে নিতে ভাবুন প্রকৃতির অফুরন্ত প্রাণ শক্তি আমার শরীরে প্রবেশ করছে। শ্বাস ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সমস্ত নেগেটিভ এনার্জি বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা শ্বাস নিন আর ভাবুন পজিটিভ এনার্জি যাচ্ছে। শ্বাস ছাড়তে ছাড়তে ভাবুন সমস্ত দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার শ্বাস স্বাভাবিক ভাবে নিন, নাক দিয়ে দম নেবেন, নাক দিয়ে ছাড়বেন। ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে ছাড়বেন। এবার আপনি সম্পূর্ণভাবে মনোযোগ দিন আপনার মাথার তালুতে। অনুভব করুন সেখানে একটু শিরশির করছে, একটু রিল্যাক্স অনুভব হচ্ছে। শিরশির করছে, বরফ গলা জলের মতো শিথিলতা, রিল্যাক্সেশন আপনার মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে অনুভব করুন, শান্তভাবে অনুভব করুন। এবার মনোযোগ দিন আপনার কপাল। অনুভব করুন শিরশির করছে, ভারী হয়ে যাচ্ছে, রিল্যাক্স হয়ে যাচ্ছে। অনুভব করুন ধীরে ধীরে। এবার আমি যে অঙ্গের নাম বলবো আপনি সেই অঙ্গকে কল্পনা করবেন যে সেখানে শিরশির করছে, ভারী হয়ে যাচ্ছে, রিল্যাক্স হয়ে যাচ্ছে। মনোযোগ দিন আপনার চোখ। অনুভব করুন ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। এবার মনোযোগ দিন আপনার ঠোঁট। মনোযোগ দিন আপনার মুখমণ্ডল। অনুভব করুন শান্ত হয়ে উঠছে, রিল্যাক্স হয়ে উঠছে। শরীরের গা বেয়ে জলের মতো আস্তে আস্তে নিচের দিকে নামছে সমস্ত শিথিলতা,
রিল্যাক্স। এবার মনোযোগ দিন আপনার গলা, এবার মনোযোগ দিন আপনার ঘাড়, আপনার বুক, আপনার পেট শিরশির করছে, ভারী হয়ে যাচ্ছে। মনোযোগ দিন আপনার পিঠ, মেরুদণ্ড দিয়ে শীতলতার স্রোত বেয়ে বেয়ে নিচের দিকে নামছে। ধীরে ধীরে রিল্যাক্স, রিল্যাক্স ফিল করুন, একদম রিল্যাক্স। এবার অনুভব করুন আপনার কোমর ভারী লাগছে, শিরশির করছে, শান্ত হয়ে উঠছে, একদম রিল্যাক্স। এবার অনুভব করুন আপনার নিতম্ব, আপনার পা, পায়ের হাঁটু, পায়ের গোড়ালি, পায়ের পাতা ও আঙ্গুল, রিল্যাক্স। শান্তি, রিল্যাক্স, একদম রিল্যাক্স। এবার অনুভব করুন আপনার শরীরের প্রত্যেকটা কোষ ভারী হয়ে যাচ্ছে। অনুভব করুন, ভিজুয়ালাইজ করুন প্রত্যেকটা সেল ভারী হতে 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 ক্ষুদ্র ক্ষুদ্র বালুকার মতো হয়ে যাচ্ছে। বালু হয়ে গিয়ে ঝরে ঝরে পড়ছে প্রত্যেকটা সেল, কোটি কোটি কোষ বালুর স্তূপের মতো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, ক্ষয়ে ক্ষয়ে ঝরে ঝরে পড়ে গেছে, সম্পূর্ণভাবে বালুর স্তূপ হয়ে গেছে। অনুভব করুন আপনার শরীর বলতে এখন আর কিচ্ছু নেই। যা রয়েছে তা হলো আপনার চেতনা, আপনার এই স্পিরিট, এই শক্তি। দেহের কোনো অস্তিত্ব নেই, ক্ষণস্থায়ী, কিন্তু এই চেতনা চিরস্থায়ী, শাশ্বত, সনাতন। এই অস্তিত্বটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে সবচেয়ে প্রধান চালিকা শক্তি। আপনার এই চেতনা আপনাকে নিয়ে যাবে অনন্ত আনন্দলোকে।
এবার ধীরে ধীরে অনুভব করুন আপনি এখন অনেক রিল্যাক্স, অনেক শান্ত, অনেক শান্ত। রিল্যাক্স। এবার একটি অনুভব করুন আপনি সুন্দর সোনালী সবুজ ঘেরা একটি পাড়ে, নদীর একটি পাড়ে এসেছেন হাঁটতে হাঁটতে। এই নদীর পাড়ে কত ফুল, রং বেরঙের ফুল। ফুলকে অনুভব করুন, প্রত্যেকটা ফুলকে আপনি টাচ করুন, স্পর্শ করুন। নরম নরম সুন্দর ফ্রেগন্যান্স অনুভব করুন। কত ফুল, হাসনা হেনা, রজনীগন্ধা, বেলি ফুল সুঘ্রাণ ভেসে আসছে। নানান রকমের ফুল, প্রত্যেকটা ফুলকে আপনি স্পর্শ করুন, প্রাণ নিন, চোখ দিয়ে দেখুন। এবার সবুজ ঘাসের উপর আপনি দাঁড়িয়ে আছেন। অনুভব করুন, দেখতে থাকুন। সবুজ ঘাস থেকে একটি সোনালী আলো পায়ের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করছে। ধীরে ধীরে প্রবেশ করার সাথে সাথে আপনি অনুভব করুন আপনার শরীর, আপনার এই চেতনা সম্পূর্ণভাবে শীতল হয়ে যাচ্ছে। বাস্তবে অনুভব করুন যেমনটা শীতলতা অনুভব করতে পারে। সমস্ত নেগেটিভ এনার্জি সব চলে যাচ্ছে মাটিতে। আপনি হালকা হচ্ছেন, অনেক হালকা, অনেক হালকা হচ্ছেন। এবার আপনি অনুভব করুন, ভিজুয়ালাইজ করুন, হাঁটতে হাঁটতে আপনি একটি ডিঙ্গি নৌকার উপরে উঠে বসেছেন। কেউ নেই, আপনি শুধু একা। সেই নৌকা দিয়ে আপনি চলছেন নদীর ধার ঘেঁষে। নৌকা চলছে, আপনি অনুভব করছেন। বাস্তবে চললে যেমনটা অনুভব হতো তেমনটাই আপনি অনুভব করুন। ধীরে ধীরে দিস ইজ দ্য রিভার অফ লাইফ, আমাদের জীবনের নদী। নৌকা দিয়ে যেতে যেতে আপনি কাশফুল, প্রত্যেকটা ফুলকে আপনি টাচ করে যান সম্পূর্ণভাবে, আনন্দের সাথে। সম্পূর্ণভাবে ছুটে চলছেন অজানা কোনো এক উদ্দেশ্যে, গভীরভাবে।
ধীরে ধীরে সুন্দরী প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যান। কেউ নেই, কিন্তু কি প্রশান্ত মন, কি সুন্দর আবহাওয়া। ছুটে চলছেন আপনি। এবার হঠাৎ নৌকাটি থেমে গেল। এবার আপনি হাতে একটি খাতা নিন এবং একটি কলম নিন। সে খাতায় আপনার জীবনের চাওয়া পাওয়াগুলো লিখতে থাকুন। অথবা এমন সব ঘটনা লিখুন যার কারণে আপনি আজ হতাশায় নিমগ্ন। আপনার ভেতরে ভয়, দুশ্চিন্তা, অতৃপ্ত বাসনা জেগে উঠেছে। সেই কারণগুলো আপনি লিখতে থাকুন। প্রত্যেকটা কারণকে আপনি লিখুন শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে। লিখতে থাকুন যে আপনার জীবনে কি কি সমস্যা আছে, কি কি অতৃপ্ত বাসনা আছে, কি কি না পাওয়ার বেদনা আছে। দুঃখের কারণগুলো আপনি লিখতে থাকুন সুন্দর করে, এপিট ওপিট করে লিখতে থাকুন। লিখতে লিখতে এবার আপনি সেই খাতার ডায়েরি থেকে পাতাগুলো ছিঁড়ে ফেলুন। ছিঁড়ে ফেলার পরে আপনি টুকরো টুকরো করতে থাকুন। ছিঁড়তে ছিঁড়তে একেবারে ছোট টুকরো টুকরো। এবার একটা গভীরভাবে শ্বাস নিয়ে, দীর্ঘ শ্বাস নিয়ে আপনি আস্তে নদীর মধ্যে বিসর্জন দিয়ে দিন। নৌকা ছুটে চলছে আর আপনি অনুভব করছেন আপনি অনেক দূরে চলে যাচ্ছেন। আপনার সমস্ত টেনশন, সমস্ত দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ডিপ্রেশন সব আপনি নদীর জলে বিসর্জন দিয়ে দিয়েছেন। এই নদী মাতা সবকিছুকে গ্রাস করেছে। আপনার এখন দুঃখ এর ভাবতে থাকুন আমি হতাশ নই। সব কিছু থেকে আপনি মুক্ত। সমস্ত দুশ্চিন্তা, টেনশন, এংজাইটি সব নদীর জলে বিসর্জন দিয়ে দিয়েছেন। এবার সুন্দর একটি আনন্দ মন নিয়ে আপনি ফিরে আসুন নদীর তীরে। ধীরে ধীরে নৌকা থেকে নেমে পড়ুন। এবার সেই জায়গাতে ফিরে আসুন যেখান থেকে আপনার যাত্রা শুরু হয়েছে।
দেখুন যে আপনার শরীরের সমস্ত বালুগুলো পড়ে আছে ছিটিয়ে। এবার আপনি সেই বালুকাগুলোকে স্বাভাবিকভাবে শরীর গঠন করার জন্য আদেশ দিন। দেখুন, অনুভব করুন, প্রত্যেকটা বালু আবার জীবন্ত কোষ হয়ে উঠছে। আপনি সেখানে প্রবেশ করুন এবং নিজেকে সম্পূর্ণ শরীর গঠিত হওয়ার পরে নিজেকে আবার স্বাভাবিকভাবে নিয়ে আসুন। এবার মনে মনে বলুন যে আমি এই অনন্ত ব্রহ্মাণ্ডের এক অনন্ত সত্তা, এক সচ্চিদ আনন্দময় সত্তা। আমার দুঃখ বলতে কিছু নেই, আমার সুখ বলতে কিছু নেই। আমি নিজেই তো একটি সত্তা, আনন্দময় সর্বদা। এই পৃথিবী আমার, যেখানে খুশি সেখানে যাব, যা ইচ্ছা তাই করব, জীবনব্যাপী মানবের কল্যাণ করব। আজ থেকে আমি মুক্ত, আজ থেকে আমি সচেষ্ট, আজ থেকে আমি সচেতন, আমি সাহসী, আমি নির্ভীক, আমি চূড়ান্ত স্তরে এক অনন্ত চেতনাময়। এবার আমরা ধীরে ধীরে শ্বাস নেব, আবার ধীরে ধীরে শ্বাস ফেলব। আমরা এখন স্বাভাবিক জীবনে চলে আসব সুন্দরভাবে। আপনি এবার মনে মনে ধন্যবাদ দিন পরমেশ্বরকে, মন থেকে ধন্যবাদ দিন আপনার মাকে, বাবাকে, মন থেকে ধন্যবাদ দিন সমস্ত এঞ্জেল, আর্কএঞ্জেলদের, স্পিরিট গাইডদের, অ্যাসেন্ডেন্ট মাস্টারদের। ধন্যবাদ দিন পরমেশ্বর, পরম নিয়ন্তা স্রষ্টাকে। ধন্যবাদ দিন এই বিশ্ব প্রকৃতি মাতাকে। ধন্যবাদ দিন ডিভাইন হিলিং সেন্টার বিডিকে আজকের এই সুন্দর চমৎকার একটি সেশন পরিচালনা করার জন্য। সর্বোপরি আমরা এই ইউনিভার্সাল এনার্জিকে, আমরা ধ্যানের শক্তি, রাজযোগকে আমরা ধন্যবাদ দিব। এই যোগ শক্তি যেন সকলের ভেতরে
প্রস্ফুটিত হয় এবং দৃঢ়ভাবে লিপিবদ্ধ হয়। এই ইচ্ছা কামনা করে আমরা এখন স্বাভাবিক চৈতন্যময় জীবনে আমরা ফিরে আসব। এবার আমরা লম্বা করে দম নেব, আবার লম্বা করে দম ছাড়ব। 3 বার লম্বা করে দম নিন, লম্বা করে দম ছাড়ুন, লম্বা করে দম নিন, লম্বা করে দম ছাড়ুন। ধীরে ধীরে আমরা চোখটা এখন খুলবো সবাই। ধীরে ধীরে চোখটা খুলে আমরা হাত দুটোকে আস্তে আস্তে ঘষে আলতো করে চোখের মধ্যে সম্পূর্ণ মুখে আমরা লাগিয়ে দেব। যাক, জয়গুরু, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই একেবারে শর্ট একটা সেশন। এবার বলুন, আমাদের এই সেশনে কার মনটা কি কিছুটা হালকা হয়েছে? হ্যাঁ স্যার, অনেকটা রিল্যাক্স লাগছে। লাগবে লাগবে, আরো বেশি লাগবে। এটা তো মাত্র জাস্ট প্রাথমিক স্টেজ। আরো গভীরতা আসবে ধীরে ধীরে আমরা। তবে আমাদের সব সময় 30 থেকে 40 মিনিটস মেডিটেশন করার অভ্যাস করতে হবে। গুঞ্জন দেব কি ঘুমিয়ে পড়েছেন? আচ্ছা, আর বাকিদের দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আসলে মেন হচ্ছে আপনার ভেতরে কি। গুরুজি, আমি একটু বলবো। হ্যাঁ, শিওর শিওর। আমার কাছে যেটা মনে হলো যে আমি ব্যাপক আকারে মনে হলো যে আমি এই মানে অনেকটা অনেকটা জায়গা জুড়ে আমি অনেক বড় হয়ে গেছি। এমন মানে আমি বিশাল একটা মানে মানে এতটা আমি যে ফেটে পড়ছি একদম মহাকাশ চারিদিকে নিয়ে এরকম হচ্ছে আমার ভিতরটা। Just আমি যে আমি চৈতন্যটা ছিল না আমার, আপনি যে এরকম হলো কেন? হ্যাঁ, এক আমি একজনের ওই এক এক ওইটা এখনো আমার কাছে অনুভব হচ্ছে যে আমি অনেক বড় হয়ে গেছেন না? এটা এটা কেন মানে অনেক অনেক বড় হয়ে গেছি, আমি স্বাভাবিকের থেকে অনেক বড় হয়ে গেছি। হ্যাঁ, এটা আসলে আমাদের সাবকনশিয়াস মাইন্ড ওপেন হয় তো। ওই সময় আমাদের অনেক অনেক কিছুই আমরা দেখতে পাই, বুঝতে পাই। অনেক বড় হতে পারেন বা ছোট মনে হতে পারে, ক্ষুদ্র পিঁপড়ার মতো বা বৃহৎ একেবারে মানে পাহাড়ের পর্বতের মতো, জলের মতো। এগুলো অনেক রকম অভিজ্ঞতা আসবে আস্তে 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 আস্তে। এগুলোকে আমাদের যোগের অনুভূতি বলা হয়। আরো দেখবেন যে যখন সাইকিক এবিলিটি আপনার ধীরে ধীরে বাড়ছে, আপনি অনেক কিছু শুনতে পারবেন, বুঝতে পারবেন। কারণ আপনার চক্রগুলো ব্যালেন্স আসতেছে আস্তে আস্তে। ব্যালেন্স না হলে কুণ্ডলিনী জাগবে না, অ্যাক্টিভেশন হবে না। ঠিক আছে, আগে ব্যালেন্স করতে হবে আমাদের। এগুলোকে ডাউন থাকলে এগুলোকে সুন্দরভাবে ব্যালেন্স আমি করতে হবে। আসলে আমাদের যদি প্র্যাকটিসের জন্য আমাদের প্র্যাকটিসের জন্য যদি অডিওটা দিতেন তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ, নিয়মিত প্র্যাকটিস করতে দেব পারতাম দেব আর দেব। কি। আমি অডিও দেব, অডিওর সব ফাইলগুলোই আমাদের প্রিভিয়াস ব্যাচও করা আছে সবকিছুই। প্র্যাকটিস কিভাবে করবেন না করবেন সেটার আমি অডিও দেব প্রতিদিন করার জন্য। ওটা আপনারা মানে রেকর্ডটা চালিয়ে হুম। স্পিকারে হোক বা মোবাইলে হোক, চালিয়ে প্রতিদিন এরকম একটু একটু প্র্যাকটিস করবেন। তবে আমাদের অবশ্যই 25 থেকে 30 মিনিট প্র্যাকটিস করার অভ্যাসটা আস্তে আস্তে করে নিতে হবে প্রতিদিন। ঠিক আছে? আচ্ছা, এটা এটা সবার ভিতরে অনেক পরিবর্তন নমস্কার এবং গুরুজি। বিভিন্ন অভিজ্ঞতাগুলো আসবে। হ্যাঁ, বিভিন্ন অভিজ্ঞতাগুলো আসবে। আচ্ছা, আপনাদের এক্সপিরিয়েন্স যার যার কি কি হয়েছে না হয়েছে আপনারা চ্যাট বক্সে জানাবেন। যাদের অডিও আনমিউট করার অসুবিধা আছে তারা চ্যাটেও জানাতে পারেন, চ্যাট বক্সে। কারণ অভিজ্ঞতাগুলো জানাটা প্রয়োজন। কেন বলছি, আপনার ভেতরে কি কি কাজ চলছে সেটা আসলে জানাটা ভালো। তাহলে আমরা বুঝতে পারবো আপনি কোন ফ্রিকোয়েন্সির সাথে আছেন, আপনার ইনটুইশন কতটা আপগ্রেড। ঠিক আছে, এগুলো অনেক কিছুই অভিজ্ঞতা প্রসূত ব্যাপার।
এই হচ্ছে বিষয়। আর আমি অডিওগুলো দিয়ে দেবো, সেই অডিওগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন রেগুলার। আমাদের আগামী সেশনটা হবে আগামী বুধবার হবে, ঠিক আছে, একদিন পরেই তো। সেই দিন আমরা আরো বিস্তৃত প্র্যাকটিস করব। আমরা একটা অদ্বৈত চেতনায় আমরা ফিরে যাব। রাজযোগের এখনো বলা যায় আমরা ঢুকিনি রাজযোগে, হ্যাঁ, এটা মাত্র প্রাইমারি স্টেজ। আস্তে আস্তে ঢুকবো, সমস্যা নাই। আমরা আমাদের কোর্সটা, ওই 8টা সেশন বললাম না, 8টা সেশনের বেশিও লাগতে পারে, ঠিক আছে। এইটা ফ্যাক্ট না, আমাদের মনে হচ্ছে উপলব্ধি, অনুভবটাই হচ্ছে আসল। হ্যাঁ, গুঞ্জন, কোথায় হারিয়ে গেছিলাম? অবশ্যই আমাদের হারাতে হবে। আপনারা হারিয়ে যাবেন, আমি আবার আপনাদেরকে খুঁজে নিয়ে আসবো ঠিক আছে, এইটা হচ্ছে কাজ। হারাতে হারাতে এক সময় দেখবেন যে মনে হচ্ছে যেন আমি পাঁচ লাইফে চলে গেছি যাই হোক, এগুলো আলাদা আলাদা স্টেজ, আলাদা আলাদা সিস্টেম। তো কিন্তু আমাদের থার্ড আই আস্তে আস্তে ডেভেলপ হবে, দেখবেন। মানে আপনি এত ভালো লাগবে, মনে হচ্ছে যেন কি, মানে খুব হালকা হয়ে গেছে শরীরটা, ঠিক আছে। খুব সাহস অনুভব হবে। হ্যাঁ, মনে হবে যেন আমি প্রচন্ড সাহস হয়ে গেলাম। আমার মধ্যে আর হতাশা কাজ করছে না, কোনো অ্যাংজাইটি নেই, মানে কোনো দুঃখ আর টাচ করছে না। তো এই হচ্ছে বিষয়। এবং আজকে তাহলে অনেক সময় হয়ে গেছে, আমরা মোটামুটি আজকে তাহলে এখানেই শেষ করি। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, নতুবা আমরা আস্তে আস্তে শেষ করছি, হ্যাঁ। স্যার, এই রাজযোগের সঙ্গে হিলিং এর কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। এটাও একটা চ্যানেল, আপনি যেমন রেকি একটা চ্যানেল, এটাও একটা চ্যানেল। এবং এই চ্যানেলটা হচ্ছে সুপ্রিম চ্যানেল, এটা অনেক প্রাচীন এবং এটা অনেক সুপ্রিম। হুম। এটা অনেক প্রাচীন এবং যত সিদ্ধায়, সিদ্ধায় আপনি মানে রেকি করে তো সিদ্ধায় হওয়া খুব সহজ, মানে ইয়ে সম্ভব না। সিদ্ধায় হতে গেলে, আচ্ছা আমি খুব দুঃখিত কারণ এখানে খুব বৃষ্টি, আচ্ছা মেঘের সমস্যা। এই যারা সিদ্ধ পুরুষ হয়েছেন, যারা ব্রহ্ম জ্ঞান বা ব্রহ্ম উপলব্ধি হয়েছে, যাদের ব্রহ্ম প্রাপ্তি, তারা কিন্তু মেডিটেশন দিয়ে হয়েছে। রেকি একটা চ্যানেল, ঠিক আছে, তবে রেকির একটা লিমিটেশন আছে। এটা এমন একটা চ্যানেল যেটি আমাদের ভেতরে একটা ফ্রিকোয়েন্সিটা, একটা লেভেল আছে, কিন্তু মেডিটেশনের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অসীম। এটার ফ্রিকোয়েন্সিতে একদম গড পর্যন্ত, অর্থাৎ ব্রহ্ম পর্যন্ত বিস্তৃত। তাই এটা যারা চর্চা করবেন, করতে করতে এটার মাধ্যমে আপনার হিলিং হয়ে যাবে। আপনার চক্র ব্যালেন্স, চক্র অ্যাক্টিভেশন, কুণ্ডলিনী জাগরণ, কুণ্ডলিনী প্রত্যেকটা চক্র ভেদ করে থার্ড আই বা ক্রাউন চক্র পর্যন্ত ওঠা। সেই সাথে সাথে আপনার ধীরে ধীরে অনেক উপলব্ধি আসবে, ইনটুইশনটা অনেক অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি গুলো চলে আসবে অটোমেটিকলি। কারণ আমি আপনাদেরকে টিউনিং করতেছি, ওই টিউনিং করতে করতে দেখবেন আপনি ওই চ্যানেলটা অটোভাবে আপনার কাছে সেট হয়ে যাবে। হ্যাঁ, আর তখন আপনি সব দেখবেন যে খুব শান্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যে অডিওগুলো দিব সেই অডিওগুলো শুনবেন অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, আর কারো প্রশ্ন নেই তা? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে শুভরাত্রি। অনেকেই যারা করেছেন ভালো ফিল হয়েছে। আর যাদের গর্জন, মেঘের গর্জনে তেমন কিছু শুনতে পাচ্ছেন না, তারা তো ভিডিও রেকর্ড প্রয়োজনে দেখে আবার প্র্যাকটিস করে নেবেন। অডিওগুলো তো থাকছে, সেই সাথে কিছু নোটস দিব, আমাদের কিছু পড়াশোনাও একটু একটু করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে আজকে শুভরাত্রি, জয় গুরু। ওম সহনা ভবতু, সহন ভুনক্তু, সবীর্যম করবাবহৈ, তেজস্বী নাবয়ধীতমস্তু মা বিদ্বিষাবয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम असतो मा सद्गमय, तमोऽस्म ज्योतिर्गमय, मृत्युर्मृतं गमय, আবিরাবির্ময় ধিয়ম। শান্তি শান্তি শান্তি। সকলের সুখী হোক, সকলের শান্তি লাভ করুক। আগামী সেশনে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন। জয় গুরু। ধন্যবাদ। শুভরাত্রি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু।